তমা উঠোনের গাছের সাথে ঘুরপাক খাচ্ছে আর বেসুরা গলায় বলছে, ডিজেওয়ালা বাবু মেরা গানা বাজা দে, ডিজেওয়ালা বাবু মেরা গানা বাজা দে, গানা বাজা দে। সাদ চৌকাট মারিয়ে উঠোনের সামনে দিয়ে যাচ্ছিল। তোমার বেসুরা গলার গান শুনে তোমার পাশে গিয়ে দাঁড়ালো। তোমার নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে ফিরে তাকালো। সাদ ভুরু কুচকে তোমাকে বলল, এই গান শিখলে কোথা থেকে? তমা নিজের চুলে হাত বুলি উত্তর দিল, আপনার সঙ্গে বিয়ের দিন বক্সে গানটা বেজেছিল, তখন শুনেছি। সাদ মাথা নাড়িয়ে বলল, এসব গান মনে থাকে কিন্তু পড়ার কথা মনে থাকে না। পড়ার কোনো খবর নেই, আছে শুধু গান আর আচারের খবর। তমা তেলে বেগুনে জ্বলে উঠল। সাদের ওপর খেপে গিয়ে এক পা করে এগিয়ে গেল। সাদ সেদিকে পাত্তা না দিয়ে নিজের মতোই দাঁড়িয়ে থাকল। তমা ক্ষিপ্ত কণ্ঠে সাদকে বলল, ভালো হচ্ছে না কিন্তু। আর আচার মানে কিসের আচার? সাদ গাছ থেকে একটা পাতা ছিঁড়ে বলল, সাদে তখন যে চুরি করে আচার খেলে আমি দেখিনি বুঝি, সবাইকে বলে দেব কিন্তু। তমা আমতা আমতা করে বলল, কি বলবেন শুনি? সাদ নির্লিপ্ত গলায় উত্তর দিল, এই যে তুমি চুরি করে আচার খেয়েছ, আচার চোর। তোমার এগিয়ে গিয়ে হাঁসফাঁস করতে করতে সাদের দিকে তাকালো। সাদ নিজের মতোই দাঁড়িয়ে আছে। তমা কি করছে না করছে সেদিকে কোনো খেয়ালই নেই। হরেক মাল 10, হরেক মাল 10। বাইরে ফেরিওয়ালার কণ্ঠ শুনে তমা এক সিটে বাইরে বেরিয়ে গেল। সাদ তমার এহেন কাণ্ড দেখে চমকে উঠল। তমার পিছু পিছু সাদ ছুট লাগালো। তমা ফেরিওয়ালার ফেরির সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। ফেরিওয়ালা কাঁচের চুড়ি, টিপ, নেল পলিশ, আলতা এসব বিক্রি করছে। সাদ উদ্ভ্রান্তের ন্যায় তমার দিকে ফিরে তাকালো। তমা গভীর মনোযোগ দিয়ে ফেরিওয়ালার ফেরি থেকে জিনিসপত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এক মুঠো চুড়ি নিজের হাতে পড়ে হাত নাড়িয়ে নাড়িয়ে দেখল তমা। সাদ ফেরিওয়ালাকে গিয়ে জিজ্ঞেস করলো, চুরির দাম কত? ফেরিওয়ালা সাদকে প্রত্যুত্তরে বলল, 20 টাকা। সাদ চুরির দাম মিটিয়ে তমার পাশে গিয়ে দাঁড়ালো। তমা আরও কি যেন খুঁটিয়ে নাড়িয়ে দেখছে। সাদ একটা আলতার বোতল হাতে নিল। তমা হেসে সাদকে বলল, ছেলে হয়ে আলতা পড়বেন নাকি? সাদ তমার হাতে আলতার বোতল দিয়ে বলল, তোমার জন্য নিয়েছিলাম, পারলে পড়বে, আর না পড়লে অন্য কাউকে দিয়ে দিও। তমা অবাক হয়ে সাদের দিকে তাকালো। বজ্জাত ছেলেটা আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। বাড়ি ফিরেই তমা আলতার বোতল নিয়ে বসলো। হাতে পায়ে আলতা দিয়ে লাল টুকটুক করে ফেলল। তমাকে আলতা দিতে দেখে না দিয়ে দৌড়ে এসে তমার পাশে বসল। আঙুল দিয়ে আলতার বোতলের দিকে ইশারা করে বলল, এটা কি? তমা পায়ে আলতা মাখতে মাখতে বলল, এটা আলতা, তুমি দেবে? না দিয়ে ওপর নিচে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিচের মতামত জানান দিল। তমা নাদিয়ার ছোট্ট ছোট্ট পায়ে আলতা পরিয়ে দিল। আলতা পায়ে তমা বাড়ির এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। ছাদের ছোট চাচি হেরা তো আঙ্গুরবালা আর অনিতার সামনে বলেই ফেলল, তমা মেয়েটা মাত্রাধিক চঞ্চল, বাড়ির এদিক ওদিক ছোটাছুটি করে বেড়াচ্ছে। আঙ্গুরবালা হেরাকে ধমক দিয়ে বলল, বউ মানুষ ঘুরবো ফিরবো খাইবো, ছোট মানুষ, ওর থেকে আর এত কি আশা করো? অনিতা আঙ্গুরবালাকে শান্ত করে বলল, আহা হেরা, এমনভাবে বলছিস কেন? তমা তো নিজের মতোই আছে, কাউকে বিরক্ত করতে দেখেছিস? বাড়ির বাইরেও তো যাচ্ছে না, নিজের মতোই নিজে ব্যস্ত, ওকে নিয়ে এত মাথা ঘামাস না তুই। হেরা আর কিছু বলল না, বলেও লাভ নেই। আঙুরবালা কার কথায় কানে তোলেন না। হেরা সে স্থান থেকে দ্রুত প্রস্থান করল। দুপুরে সবাই একত্রে খাবার খেতে বসেছে। তমাও সবার সঙ্গে খেতে বসেছে। অনিতা সবার সামনে তমাকে বললেন, তোমাকে একটা কথা বলার ছিল। বলবো বলবো করে ভাবছিলাম, খেয়ালই থাকে না। তমা নিচু গলা জবাব দিল, জি বলুন। অনিতা ব্যস্ত গলায় বলল, কালকে সকালে তোমাদের বাড়ি থেকে তোমার বই খাতা সব নিয়ে আসবে, এখানেই পড়াশোনা করবে, দরকার বলে সাদও তোমাকে টুকটাক সাহায্য করবে। এতদিন অনেক দিয়েছ ফাঁকি, কিন্তু আর না, পড়াশোনা করলেই জীবনে বড় হতে পারবে। তমা ভেবাচ্চাকে খেয়ে বলল, আমি তো বিয়ে করলাম, পড়াশোনা করব না বলে? আর আবার পড়তে হবে কেন? এত পড়াশোনা হবে কেন? একদিন তো মরেই যাব। সাদ বিক্ষিপ্ত কণ্ঠে বলল, এত আচার খেতে হবে কেন? একদিন তো মরেই যাবে। তমা অগ্নিদৃষ্টিতে সাদের দিকে তাকালো। আসলে ছেলেটা বেশি কথা বলে। অনিতা হালকা নিঃশ্বাস ফেলে বলল, এত কিছু আমি জানি না, কাল থেকে আবার পড়াশোনা শুরু করবে। বিয়ে হয়েছে বলে পড়াশোনা বন্ধ করার ভাবনা মাথায় ভুলেও এনো না। তমা খাবার টেবিলে মুখ বাঁকিয়ে বসে রইল। সাতার মাথা ভালো লাগে না কিছু।
খাওয়া শেষ করে তমা হাত মুখ ধুয়ে মুছে আঙুরবালার ঘরে গেল। আঙুরবালা তমাকে দেখে ভুরু কুঁচকালো, কাঁপা কাঁপা গলায় বলল, এই সেরি, এদিকে আয় তো। তমার টলমলে পায়ে এগিয়ে গেল। আঙুরবালা তমাকে সামনে থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো। চিন্তিত গলায় তমাকে বলল, এই চুরি আলতা এসব তোরে কে দিছে? তমা চুল আঙ্গুল দিয়ে প্যাঁচাতে প্যাঁচাতে বলল, যার ইচ্ছে করেছে সে দিয়েছে, তোমাকে এত কথা বলবো কেন বুড়ি? আঙুরবালা নিজের হাতে থাকা লাঠি ঘোরাতে ঘোরাতে বলল, বুঝেছি, আমার নাতি দিছে এডি। তমা ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, বুঝতেই যখন পেরেছ তখন আবার জিজ্ঞেস কেন করো? নাকি হিংসে হয়? আমার তো আর দেওয়ার মতো মানুষ আছে, তোমার তো তাও নেই, একেবারে পটল তুলেছে। আঙুরবালা নিজের হাতে থাকা লাঠিটা তমার দিকে তাক করে বলল, তুই দেখছস আমারটা আমারে কত ভালোবাসতো, সারাদিন আমারে চোখে হারাইতো। তমা মুখ টিপে হেসে বলল, ছাই বাসতো ছাই, সেই তো একা রেখে চলেই গেল। আঙুরবালা এবার খুব ক্ষেপে গেল। ক্ষিপ্ত কণ্ঠে বলল, ওই সেরি, আমার যদি তোর দাদা ভালোই না বাসতো, তাইলে তোর শ্বশুর, তোর চাচা শ্বশুর এডি পয়দা হয়েছে কোত্থেকে? বাচ্চা থাকলে দেখতি আর তোর কত চাচা শ্বশুর আর ফুপু শাশুড়ি থাকতো। তমা ঘুম থেকে ওঠা মাত্রে অনিতা তমাকে বই আনতে পাঠিয়েছেন। তমা যেতে চায়নি, অনিতা বহু কষ্টে তমাকে ঠেলে ঠেলে বই আনতে পাঠিয়েছেন। তমা বই নিয়ে ফিরে আসতেই সব বই আঙুরবালার ঘরে রেখে দিতে বলল অনিতা। তমা বইগুলো নিয়ে আঙুরবালার ঘরের এক পাশে রেখে দিল। সাদ হঠাৎ নিজের ফোন নিয়ে দৌড়ে এলো। হাঁপাতে হাঁপাতে অনিতাকে বলল, আম্মু, কিছুদিন পর থেকে নাকি আমাদের টেস্ট পরীক্ষা শুরু, এখন কি হবে? আমাকে আমার ক্লাসমেট ফোন করে জানালো। অনিতা আতঙ্কে আটকে উঠলেন। সাথে সাথে নিজের স্বামী মোহসেন খানকে ঘর থেকে ডেকে আনলেন। মহসিন সবটা শুনে সিদ্ধান্ত নিলেন কালই নিজ গৃহে ফিরে যাবেন। ছেলের পড়াশোনা নিয়ে তিনি বেশ সিরিয়াস। পড়াশোনার প্রতি তিল পরিমাণ অবহেলাও তিনি সহ্য করতে পারেন না। আঙুরবালা সবটা শুনে রাগে ফেটেছে ওসির। মহসিন খানের সঙ্গে বেশ কথা কাটাকাটি হয়েছে আঙুরবালার। তোমাকে কত শখ করে ছাদের বউ করে এনেছেন আঙুরবালা, তোমাকে নাকি এখানে রেখে যাবে মহসিন। তোমাকে শহরে নিয়ে গেলে নাকি ছাদ সংসারের দিকে বেশি মনোযোগ দিয়ে ফেলবে, পড়াশোনা আরও ক্ষতি হবে এতে। আঙুরবালা এসব শুনে নিজ ছেলের ওপর বেশ ক্ষিপ্ত। ছাদের চলে যাওয়ার কথা শুনে সবার মন খারাপ হলেও তমা বেশ খুশি, তার শত্রুপক্ষ কাল বাড়ি থেকে বিদায় হবে। আহা কি শান্তি, কেউ আর তোমার পিছু লাগতে আসবে না। তমা খুশিতে সারা বাড়ি ঘুরে ঘুরে গুনগুন করে গান গাইতে শুরু করলো। কিন্তু এই খুশির স্থায়িত্ব ছিল খুব স্বল্প। সন্ধ্যা হতেই অনিতা তমাকে পড়তে বসিয়ে দিলেন। তমা মুখ ভার করে পড়ার টেবিলে বসল। মহসিন রাতে একটা নতুন মোবাইল ফোন নিয়ে বাড়ি ফিরলেন। টাচ স্ক্রিনের মোবাইল ফোনটা তিনি তমার জন্য এনেছেন। ওনার যেহেতু থাকবেন না, তাই তমার সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে ফোনটা কিনে নিয়ে এসেছেন। তমার হাতে মহসিন খান ফোনটা দিতেই তমা নেড়ে চেড়ে দেখতে শুরু করলো। উল্টে পাল্টে ফোনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে দিল তমা। শফিক ভাইয়ের হাতেও এরকম ফোন ছিল। মাঝে মধ্যে ওটা তমা শফিককে গান শোনাতে দেখাতো। কানের মধ্যে একটা মেশিন লাগিয়ে ফোনের সাথে জয়েন্ট করেই গান শুনতে হয়। সকাল হতেই সাদ, অনিতা এবং মহসিন গাড়ি নিয়ে বের হয়ে গেল। আঙুরবালার বেশ মন খারাপ। ছেলে, নাতি, বৌমা সব আজ চলে গেল, বাড়িটা আবার ফাঁকা হয়ে যাবে। মহসিন খান বলেছেন সাদের পরীক্ষা শেষ হলেই আবার এসে ঘুরে যাবেন। তমা তো আজ বেশ খুশি, শান্তিমতো থাকা যাবে একটু। তমা যতটা শান্তির কথা ভেবেছিল, বাস্তবে তার বিপরীত ঘটল। মানুষ থাকা সত্ত্বেও পুরো বাড়িটা কেন যেন খুব ফাঁকা ফাঁকা। তমা আলতো পায়ে ছাদের ঘরের দিকে এগিয়ে গেল। দরজা খুলে ভিতরে প্রবেশ করলো না, ছাদ নেই। শূন্য ঘর দেখে তোমার বুকটা কেন যেন খালি খালি লাগলো। সব আছে তবে কিছুই নেই। তমা ক্রন্দনরত দৃষ্টিতে ছাদের ঘরের দিকে এদিক ওদিক চোখ ফিরিয়ে দেখল। ঘরে সবই বিদ্যমান, তবে সে নির্দিষ্ট মানুষটা ব্যতীত। তমা দৌড়ে এক ছুটে আঙুরবালার খাটে গিয়ে আছড়ে পড়ল। শব্দ করে কাঁদতে শুরু করলো। আঙুরবালা কিছু বুঝতে না পেরে তমাকে বেশ কয়েকবার জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে, কিন্তু তমা নিরুত্তর। বিছানার এক প্রান্তে শুয়ে নীরবে চোখের জল ফেলতে ব্যস্ত তমা। আঙুরবালার তখন সবেমাত্র চোখটা লেগে এসেছে। কারো ফুপানোর আওয়াজ শুনে চমকে উঠলেন আঙুরবালা। পাশ ফিরে তাকালেন, পাশে তমা বালিশে মুখ গুজে রয়েছে। আঙুরবালা তমার দিকে তাকিয়ে মুচকে হাসলেন। অচিরেই তমাকে বুকে টেনে নিলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করলেন। আদরে ভঙ্গিতে বললেন, এমনি তো আমার নাতনি থাকলে
কাজ্যা করস, এখন তো নাই, তুই কান্দসকে আবার। তমা প্রত্যুত্তরে কিছু বলল না। তমার কান্নার আওয়াজ আরও প্রগাঢ় হয়ে উঠল মুহূর্তেই। আঙুরবালা তোমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কান্দিস না রে তুই, কালকে আমার ফোনটা দিয়া ওর লগে কথা কইস, আমি কাউরে কিছু কমু না। রাতে তমা আঙুরবালার ছোট্ট বাটন ফোনটা নিয়ে অনেকক্ষণ গুতুগুতি করলো। সাদের নাম্বারটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে সাদের ফোন নাম্বারটা খুঁজে পাওয়া গেল। একেবারে সবার শেষে ছিল সাদের নাম্বার, তাই নাম্বার খুঁজে পেতে এত বেগ পেতে হয়েছে। তমা ফোন হাতে একবার পাশ ফিরে তাকালো না। আঙুরবালা ঘুমিয়ে পড়েছে, এবার আর কোনো চিন্তা নেই। তমা কাঁপা কাঁপা হাতে সাদকে একটা কল দিল। সাদ ফোন রিসিভ করে বলল, হ্যালো। তমা সাদের গলার স্বর শুনতে পেয়ে কিছুটা কেঁপে উঠল, যেন কত যুগ ধরে এই কণ্ঠটা তমা শোনেনি। তমা চুপ করে ফোন কানে ধরে দাঁড়িয়ে আছে। সাদ অপর প্রান্ত থেকে হ্যালো হ্যালো করেই যাচ্ছে, তবু তমা একেবারে নিরুত্তর। তমা শেষ পর্যায়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, হ্যালো। সাদ উদ্বিগ্নতা কাটিয়ে উত্তর দিল, এত রাতে কল দিলে কেন দাদু? বেশি সমস্যা হচ্ছে? শরীর খারাপ লাগছে? সরসাসুকে কল দেব? তমা ভয় ভয় উত্তর দিল, আমি তমা। সাদ কিছুটা চমকে উঠে কানে হাত দিল, সত্যি কি এটা তমার গলা? তমা এত রাতে ফোন দিবেই বা কেন? সাদ গম্ভীর গলায় উত্তর দিল, বলো। তমার এবার বেশ মন খারাপ হলো। ভেবেছিল সাদ হয়তো তোমার কথা শুনে খুশি হবে, কিন্তু না। সাদ তো আরও হতাশ হয়ে কথা বলল। তমা উদাস কণ্ঠে বলল, না কিছু না, আমি ফোন রাখছি। তমা এটুকু বলেই ফোনটা রেখে দিল। হঠাৎ টুং করে একটা আওয়াজ হলো। তমা বাটন ফোনটায় কান পাতল। আওয়াজটা কোনো মেসেজের। তমা মেসেজের ওখানে গিয়ে দেখল সাদের ফোন নাম্বার থেকে মেসেজ এসেছে। তমা আগ্রহের সহিত মেসেজটাতে চোখ বোলালো। তাতে লেখা ছিল, এরপর ফোন দেওয়ার হলে নিজের ফোন থেকে দিও, অন্যের ফোন দিয়ে হাতাহাতি করার অভ্যাসটা পাল্টাও। তমা নিজের নতুন ফোনটা দিয়ে সাদের ফোনে একটা কল দিল। রিং বাজার সঙ্গে সঙ্গে সাদ রিসিভ করে হ্যালো বলল। তমা কোনো কথা না বলে ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়ল। শফিক ভাইয়ের কাছ থেকে শিখেছিল কিভাবে এসব বড় বড় ফোন দিয়ে কল করা যায়। সাদ তোমার নাম্বারটা টুকে রাখলো, ফোনে সেভ করলো লবঙ্গ লতিকা নামে। লবঙ্গ লতিকা নামটার কথা মনে হতেই সাদ একটু মুচকি হাসল। না, তমা মেয়েটাকে নিয়ে আর পারা যাচ্ছে না, সারাদিন শুধু তোমার কথা মাথায় ঘুরছে। আঙুরবালার রোদে উঠোনে বসে বসে পাঞ্চি বসছে। তমা উঠোনের পেয়ারা গাছটার ডাল ধরে ঘুরপাক খাচ্ছে। আঙুরবালা ইশারায় তমাকে নিজের কাছে ডাকলো। তমা আঙুরবালার কাছে এসে বসল। আঙুরবালা পেছনে ঘুরে পানির পিক ফেলে তমাকে বলল, কিরে, কালকে রাতে এমনে ফ্যাস ফ্যাসাইয়া কানলি কে? তমা ইতস্তত হয়ে বলল, মায়ের কথা মনে পড়েছিল তাই। আঙুরবালা ঠোঁট টিপে হেসে বলল, মার কথা মনে পড়ে নাকি নিজের জামের কথা মনে পড়ে? তমা লজ্জায় মুখ লুকালো। আঙুরবালা তমার থুতনি ধরে বললেন, আমার লগে এডিলে মিথ্যা কথা কইয়া লাভ নেই, তগু বয়স আমরাও পার করে আইছি। জামাইয়ের লাইগে হারারাত কাইন্দা সকালে উঠা কবি মাল লাইগে কাঁদছি, সেটা কিন্তু হইব না। কালকে তুই যে চুরি কইরা রাতের বেলা ওরে ফোন দিলি, কি কইছে ও? তমা মুখ লুকে বলল, কি বলবে? আমি লজ্জায় ফোন কেটে দিয়েছি। আঙুরবালা তোমার মুখ উঁচু করে ধরে বললেন, প্রথম প্রথম এমনি লজ্জা থাকবো, পরে দেখবা নিজে জামের পিছু পিছু ঘুরতাছ। তোমার ভুরু নিচু করে বলল, মোটেও না। আঙুরবালা হেসে বললেন, আমার কথা মিলিয়ে নিস, কয়দিন হ্যানে আসিল, তাই গেছে গা দেখে কান্দা মরলি, এখন আবার রেডি কস। তোমা উঠোন ছেড়ে দৌড়ে পালালো। এই বুড়িটাও না খালি লজ্জায় ফেলে দেয়। তমা পুতুলকে কোলে নিয়ে বসে আছে। পাশে নাদিয়া বসে আছে। নাদির হাতে পাকা কলা, ছোট ছোট দাঁত দিয়ে কুটকুট করে কামড় দিয়ে খাচ্ছে। তমা নাদির হাত থেকে একটু কলা ভেঙে নিল, আঙুল দিয়ে মিহি টুকরো করে পুতুলের মুখে গুজে দিল। পুতুল টুপ করে গিলে ফেলল। দাঁতও গজায়নি এখনো পুতুলের, তাতে এই দশা। পুতুল মুখে থাকা খাবার শেষ করে তমাকে আঙুল দিয়ে ইশারা করলো আর একটু কলা ভেঙে মুখে দেওয়ার জন্য। তমা বুঝতে না পেরে এদিক ওদিক তাকালো। পুতুল দিশে না পেয়ে তমার আঙ্গুল ঠোঁট দিয়ে চাটতে শুরু করলো। তমা শুশুরি লাগায়। তমা আঙুল সরিয়ে হেসে ফেলল। পুতুলের দিকে তাকিয়ে তমা হেসে বলল, দুষ্টু বুড়ি, শুধু দুষ্টুমি করো পাঁচামে। পুতুল কিছু না বুঝেও তমার দিকে তাকিয়ে হাসি দিল। তমা পুতুলের গাল দুটো ধরে টুকুস করে একটা কামড় দিয়ে বসল। বিকেলে ছাদের ছোট চাচা রাফসিন কাজের লোক দিয়ে উঠোনের উত্তর দিকে থাকা পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়িয়েছে।
তমা আঙুরবালার ঘরে বসে বসে সেই পেয়ারা খাচ্ছে। একেবারে ঢাসা ঢাসা সব পেয়ারা। আঙুরবালা কসকস করে পেয়ারা খাওয়ার শব্দ শুনে তমার দিকে তাকালো। আঙুরবালাকে নিজের দিকে তাকাতে দেখে তমা আরও জোরে জোরে আঙুরবালাকে দেখিয়ে দেখিয়ে পেয়ারায় কামড় বসালো। আঙুরবালা এক পর্যায়ে রেগে গিয়ে তমাকে বলল, ওই সেরি, জীবনে পেয়ারা খাস নাই? এমন আওয়াজ করিয়া করিয়া কেউ খায়? তমা পেয়ারায় কামড় বসাতে বসাতে বলল, কেন, তোমার হিংসা হয় কি? আঙুরবালা পান চিবোতে চিবোতে বললেন, কেন, আপনি হিংসা কে হইব? তমা পেয়ারার বড় একটা কামড় বসে বলল, হিংসে যদি না হয় তবে এভাবে তাকিয়ে আসো কেন? জীবনে পেয়ারা খাওনি, নাকি আমার মতো করে সুন্দর করে পেয়ারা খেতে পারো না বলে আফসোস হয়? আঙুরবালা রেগে গিয়ে বিছানা থেকে উঠে বসল। কি কইলি? আমি তোর খাওন দেখতে পারি না, তোরে হিংসা করি? এ কথা বলে আঙুরবালা পেয়ারার ঝুড়ি থেকে একটা পেয়ারা বার করলো। তাতে তমার মতো করে জোরে একটা কামড় বসালো। কস করে জোরে একটা আওয়াজ হলো। তমা চমকে উঠে আঙুরবালার দিকে তাকালো। হঠাৎই তমা জোরে শব্দ করে হেসে উঠল। আঙুরবালার নিজের হাতে থাকা পেয়ারার দিকে তাকালো। নিজের একটা দাঁত ভেঙে একেবারে আটকে গেছে পেয়ারায়। আঙুরবালা আয়নায় গিয়ে চোখ কুঁচকে তাকালো। তারপর বিছানার নিচ থেকে একটা ঝাড়ু নিয়ে তমার দিকে নিক্ষেপ করে জোরে চিৎকার করে বলল, শয়তান ছেড়ি, অসভ্য মাইয়া লোক, তোর লাইগা আমার একটা দাঁত পইড়া গেছে, বেয়াদব মাইয়া। তমা কোনো রকমে উঠে দৌড়ে পালালো ঘর থেকে। বাইরে গিয়ে দম ফাটিয়ে হাসতে লাগলো। শেষে কিনে এই বুড়ো বয়সে পেয়ারা খেতে গিয়ে দাঁত হারাতে হলো, হায় কপাল। আঙুরবালা আলমারি থেকে তোমার জন্য সোনার আংটি, চেন, কানের দুলে সব বের করে রেখেছেন। নতুন বউ যদি একটু সেজেগুজে না থাকে তাহলে কি আর বউ মনে হয়? বিয়ের এতদিন হয়ে গেছে, তবুও পাড়ার লোকেরা নতুন বউকে দেখতে আসে। তমা হাতে নতুন সোনার আংটি পরলো, কানে দুল পরলো, গলায় চেন পরলো, একটা নতুন নাকের ফুলও দিয়েছে আঙুরবালা। তোমার সেটাও আস্তে করে নিজের নাকে পড়ে ফেললো। তোমার নাক আগে থেকেই ফোড়ানো, তাই আর বেশি ঝামেলা পোহাতে হয়নি। তোমার একটা বিষয় নিয়ে বেশ মন খারাপ। অনিতা ফোন করে বলেছে কালকে থেকে তোমাকে স্কুলে যেতে হবে। পড়াশোনায় ফাঁকি দেওয়া কোনোভাবেই চলবে না। এখন থেকে রোজ সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে সোজা তোমার ব্যাগ নিয়ে স্কুলে যাবে। সন্ধ্যা হলে ব্যাগ নিয়ে পড়তে বসবে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আঙুরবালা বিছানায় সরিয়ে এড়িয়ে ঘুমিয়ে পড়লেন। তোমার চুপি চুপি নিজের ড্রয়ার থেকে নিজের ফোনটা বের করলো। সাদের নাম্বারে একটা কল দিল। প্রথমবার রিং হলেও সাদ কল রিসিভ করার আগে কেটে গেল। তারপর সাদ নিজে থেকেই তোমাকে ফোন দিল। তোমা কল রিসিভ করে সাদকে বলল, আপনার মায়ের সমস্যাটা কি? আমার পড়াশোনা নিয়ে এত ঘাটাঘাটি করছে কেন? বিয়ে হয়ে গিয়েছে, সংসার করব, এখন আবার স্কুলে গিয়ে ক্লাস করতে হবে কেন? পড়াশোনা করারই বা কী দরকার? সাদ কানের সামনে ফোন নিয়ে জোরে চিৎকার করে বলল, কি? তোমার মনে যদি এসব চিন্তা ঘোরে তো বাদ দাও। পড়াশোনা করতেই হবে তোমাকে। পড়াশোনা করা ছাড়া কোনো মানুষের কাছে মূল্য পাবে না। সময় থাকতে ভালো হয়ে যাও তমা। আমি তোমার ব্যাপারে প্রতিদিন খোঁজ নেব। যদি শুনেছি পড়াশোনা বাদ দিয়ে সারাদিন টই টই করছো, তো দেখো কি অবস্থা করি তোমার। তোমার বিলাপের স্বরে সাদকে বলল, ধুর, আমার ভালো লাগে না পড়াশোনা, সারাদিন শুধু পড়া আর পড়া, ছাতার মাতা। সাদ নিবিড় কণ্ঠে তোমাকে বলল, শোনো, ভালো স্টুডেন্ট হওয়ার জন্য সারাদিন গরুর মতো পড়াশোনা করতে হয় না, কিছু টেকনিক মাথায় থাকলেই হয়। তমা উৎসাহী কণ্ঠে বলল, কি টেকনিক? সাদ তোমার প্রশ্নের উত্তরে বলল, পরে শিখিয়ে দেব, এখন যাও, নিজের কাজে যাও। তমা আদুরে কণ্ঠে বলল, থাকি না আর একটু? এই একটু। সাদ তপ্ত কণ্ঠে তোমাকে বলল, একটু না, নয় এখন ঘুমাবে, নয় পড়তে বসবে, কিন্তু তিরিং বিরিং করা মোটেও চলবে না। সাদ এতটুকু বলেই ফোনটা কেটে দিল। তমা অভিমানে অকুল সাগরে গা ভাসালো। কত শখ করে আজ একটু কল দিয়েছিল, তবুও এতটুকু মায়া নেই। কিভাবে নির্দার মতো ফোনটা রেখে দিল। এখানে থাকাকালীন কত গল্প করতো সাদ, সারাদিন ঘুরোঘুরি করতো, আর এখন সারা দিনে তোমার একটু খোঁজ নেয় না, একটা বড় মনেও করে না তোমার কথা। তমা বিক্ষিপ্ত হৃদয়ে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। আঙুরবালা কিছুক্ষণ পরই তোমাকে ঘুম থেকে জাগিয়ে তুললেন। তোমাকে নিয়ে আজ একটু কেনাকাটা করতে বের হবেন। নতুন বউ তেমন কিছু কিনেও দিতে পারেনি। অনিতা নিজে এসব কিছু করতে চাইলেও পারেননি। তোমার সঙ্গে বেশি সময় কাটাতে পারেননি অনিতা। এরপর তো চলেই গেলেন, তাই আঙুরবালাকে বলেছেন তোমার পছন্দ অনুযায়ী তোমাকে কিছু কেনাকাটা করে দিতে। তমা বিরক্তি মাখা মুখ নিয়ে ঘুম থেকে উঠে বসলো। আঙুরবালা তোমাকে বললেন তৈরি হয়ে নিতে, তিনি তোমাকে সঙ্গে নিয়ে যাবেন। তোমার আঙুরবালা নিজের বাড়ি থেকে বের হওয়ার সময় নাদিয়াও বায়না ধরল, সেও তাদের সঙ্গে যাবে। তমা আদর করে নাদিয়ার ছোট দুটো হাত ধরে আঙুরবালার সঙ্গে বেরিয়ে পড়ল।
আঙুরবালা তমাকে নিয়ে বড় বাজার মার্কেটে ঢুকলো। এখানে মেয়েদের জামা কাপড় বেশি ভালো পাওয়া যায়। তমা অনেকক্ষণ বাছাবাছি করার পর জামা কাপড় কিনল। আঙুরবালা নাদিয়ার পুতুল দুবনের জন্য দুটো জামা কিনে নিলেন। জামা কাপড় দর্জির কাছে বানাতে দিয়ে আসার সময় তমা আঙুরবালাকে বলল, আমি একটু বাথরুমে যাব, তুমি দাঁড়াও তো এখানে। আঙুরবালা নাদির হাত ধরে সেখানে দাঁড়িয়ে রইল। তমা বাথরুমে গিয়েছিল অন্য উদ্দেশ্য সাধন করে তমা মুস্কি হাসতে হাসতে আঙুরবালার সঙ্গে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে নাদিয়া নিজের নতুন জামা পরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তমা পুতুলকেও নতুন জামা পরিয়ে দিল। তমা আদুরে গলায় পুতুলকে বলল, বাবুন সোনা কি বেরু দিতে যাবে? কোথায় যাবে ময়না পাখিটা? পুতুল কিছুটা না বুঝেও খিলখিল করে হাসল। হাত পা নাড়িয়ে নাড়িয়ে বিছানায় বসে খেলতে লাগলো। সন্ধ্যার পর সাদ নিজেই তমাকে ফোন দিল। তমা কল রিসিভ করার সঙ্গে সঙ্গে সাদ বলল, আমার নাম্বার কি তুমি কাউকে দিয়েছো তমা? এত কল আসছে কেন ফোন কলে? 2 মিনিট পরপর কী সব অচেনা মানুষজন কল দিয়ে বলেছে টিস্যু পেপার কিনবে। আমি কি টিস্যু বিক্রেতা নাকি? তমা মুখে হাসি চেপে পড়ল, আমি কি জানি আমি আপনার নাম্বার কাকে দেব? সাদ এটুকু শুনে তমাকে আর কিছু জিজ্ঞেস করল না। অগত্যা ফোন কেটে দিল তমা। ফোনের লাইন কেটে দিয়ে জোরে জোরে হাসতে লাগলো তমা। এটা তখন ফোন কেটে দেওয়ার ফল। ওনার আঁচলে একটা কলম বেঁধে নিয়ে গিয়েছিল তমা। সে সময় মার্কেটের বাথরুমে গিয়ে বাথরুমের দেয়ালে সাদের নাম্বার লিখে দিয়ে এসেছে তমা। শুধু এতটুকুতে সীমাবদ্ধ ছিল না, বাথরুমে কোনো টিস্যু পেপার ছিল না, তাই দেয়ালে সাদের নাম্বারের উপর লিখে দিয়েছে, পাইকারি দরে টিস্যু পেপার বেশি, কেউ নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুন। তমা সকালে ঘুম থেকে উঠেই আগে নিজেদের বাড়িতে গেল। সেখান থেকে নিজের বিদ্যালয়ের পরনে পোশাকটা নিয়ে এলো। তারপর নাস্তা করে বেরিয়ে গেল বাড়ি থেকে। অনেকদিন পরে তমাকে শ্রেণীকক্ষে উপস্থিত দেখে সবাই অবাক। তমা হচ্ছে বিশ্ব ফাঁকিবাজ। মাঝে মধ্যে শ্রেণীকক্ষে উপস্থিত থাকে, তারপর আবার বেশ কিছু দিনের জন্য হাওয়া। যখন ইচ্ছে হয় তখন শ্রেণীকক্ষে আসে আর কি। তমার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী বৃষ্টি এসে তমার পাশে বসল। শ্রেণীকক্ষে উপস্থিত না থাকলেও তমার সাথে বৃষ্টির নিয়মিত যোগাযোগ হয়। তমার বিয়ের দিনও তমার সাথেই ছিল বৃষ্টি। বৃষ্টি সাদকেও দেখেছে। সাদের পাদ নামক নামটা তমার বৃষ্টিরই আবিষ্কার করা। তমা আর বৃষ্টি সামনের বেঞ্চের দিকে একটু এগিয়ে গিয়ে বসল। না হলে বোর্ডের লিখা দেখা যায় না ঠিকঠাক ভাবে। তমা খেয়াল করল পাশের কয়েকটা মেয়ে কি একটা হাতে নিয়ে যেন কাড়াকাড়ি করছে। তমা বৃষ্টিকে চোখ দিয়ে ইশারা করে বোঝালো। বৃষ্টি অঙ্গভঙ্গি করে বোঝালো সেও জানে নাকি। তমা এবার বাধ্য হয়ে জিজ্ঞেস করল, এই তোদের হাতে কিরে? মেয়েগুলো একজোট হয়ে তমাকে বলল, বলবো, কিন্তু কথা দিতে হবে কাউকে বলতে পারবি না। আমাদের মধ্যেই থাকবে সবকিছু। তমা আশ্বাস দিয়ে মেয়েগুলোকে বলল, যা কথা দিলাম। মেয়েরা চুপি চুপি ব্যাগ থেকে একটা সিগারেটের প্যাকেট বার করল। তমা সিগারেটের প্যাকেট ওদের হাতে দেখে চমকে উঠল। তমা চমকে উঠে মেয়েগুলোকে বলল, ইয়া আল্লাহ, তোদের হাতে এসব কি? কে দিয়েছে এগুলো? মেয়েগুলো হাতের পিঠে সিগারেটের প্যাকেটটা লুকিয়ে বলল, বলিস না কাউকে, তুইও ভাগ পাবি, চিন্তা করিস না। এটুকু বলেই তমার হাতে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের কি গুজে দিল। তমা কিছু বলার আগেই ক্লাসের ঘন্টা দিয়ে দিল। অগত্যা তমা লুকিয়ে সবার আড়ালে গিয়ে সিগারেটটা নিজের ব্যাগে লুকিয়ে রাখল। ক্লাস শেষ করে তমা সোজা বাড়িতেই এলো। এসেই আঙুরবালার বাটন ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি করল। অনিতার নাম্বার থেকে একটা মেসেজ এসেছে, তাতে সাদের নতুন সিমের নাম্বার দেওয়া আছে। তমা তা দেখে ঠোঁট টিপে হাসল। সাহস থাকলে আর কখনো তমার সাথে মেজাজ দেখানোর মতো সুযোগ পাবে না সাদ। তমা অতি গোপনে নিজের ফোনে সাদের নাম্বারটা টুকে রাখল। এখন থেকে সাদকে এই নাম্বারেই কল দেবে। পুতুল আর নাদিয়াকে নিয়েই তমার দিনের বেশিরভাগ সময় কেটে যায়। হেরা সারাদিন কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকেন। প্রথম প্রথম তমাকে খুব একটা পছন্দ না করলেও এখন খুব একটা খারাপ লাগে না। তমা প্রচণ্ড মিশুক প্রকৃতির একটা মেয়ে। খুব সহজেই আদর ভালোবাসা আদায় করে নিতে পারে। আঙুরবালা প্রতিদিনকার মতোই খেয়ে দিয়ে দুপুরবেলা ঘুমোতে গেলেন। তমা যেন আজ এই সুযোগটারই অপেক্ষা করছিল। তাড়াতাড়ি ফোন নিয়ে সাদের নাম্বারে কল দিল। আঙুরবালা জেগে থাকলে সাদের সাথে তমা কথাই বলতে পারে না। দুষ্ট বুড়ি শুধু বারবার তমার সামনে ওসব নিয়ে হাসি ঠাট্টা করে। ফোনের রিং বাজতেই সাদ ফোন ধরল। নাম্বারটা সাদের চেনা, তাই ফোনটা ধরতে আর অসুবিধে হয়নি।
সাদ ফোন ধরতেই তমা বলল, হঠাৎ নাম্বার পরিবর্তন করলেন কেন? সাদ ছোট একটা নিঃশ্বাস ফেলে বলল, আগের নাম্বারটা মেবি ভাইরাল হয়ে গিয়েছিল। আজগুবি সব লোকজন কল দিয়ে বিরক্ত করছিল, তাই সিম চেঞ্জ করে ফেলেছি। তা কি বলবে বলো? তমা মুখ গোমরা করে বলল, কিছু না, এমনি ফোন দিয়েছিলাম। সাদ ফোন অন্য হাতে নিয়ে বলল, আচ্ছা, আমি রাখছি তাহলে, পরে কথা হবে। তমা তাড়াতাড়ি সাদকে বলল, কি করছেন আপনি? সব সময় এত ব্যস্ততা দেখান কেন? আগে তো এত ব্যস্ত থাকতেন না, এখন দূরে ওই শহরে গিয়েছেন বলেই এত ভাব, এত ব্যস্ততা। রাখুন আপনি ফোন, আমি কথা বলবো না আর আপনার সঙ্গে, আর কখনো কথা বলবো না আপনার সঙ্গে। তমা রাগ করে ফোন কেটে দিয়ে বসে রইল। সাদ আরও কয়েকবার কল দিল, কিন্তু তমা রাগে বিছানায় ঠেস দিয়ে শুয়েছিল। আর তুলবে না সাদের ফোন, যা ইচ্ছে হোক। সাদের সঙ্গে আর কোনো কথা নেই তমার। আঙ্গুরবালা বিকেলে নামাজ আদায় করে উঠোনে গিয়ে পানের ডাবা খুলে বসল। সুপারি, জর্দা, চুন, সাদা পাতা দিয়ে মুড়ে একটা পানের খিলি বানিয়ে মুখে পুরল। নাদিয়া উঠোনে বসে বসে হাঁড়ি পাতিল খেলছে, আর পুতুল ঘরে ঘুমিয়ে আছে। তমা পা টিপে টিপে উঠোনের কোণে দাঁড়িয়ে আঙ্গুরবালার অবস্থান লক্ষ্য করল। জলদি আবার আঙ্গুরবালার ঘরে ঢুকে ঘরের দরজা হালকা করে লাগিয়ে দিল। ব্যাগ থেকে চুপিসারে সিগারেটটা বার করল। আহা, কত দিনের শখ এই জিনিসটা একবার টেস্ট করার। শফিক ভাই চায়পর দোকানে বসে বসে সিগারেট খেত, সেই থেকে তমার খুব শখ, সেও শফিকের মতো সিগারেট খাবে। আঙ্গুরবালার ঘরের টেবিলের ড্রয়ার থেকে ম্যাচের বাক্সটা বের করে সিগারেটে আগুন ধরালো। আঙুলের মাঝে সিগারেটটা পুড়ে দিয়ে জোরে সোরে একটা টান দিল। মুহূর্তেই তমা জোরে জোরে কাশি দিয়ে উঠল। সিগারেটের ধোঁয়া নাকে মুখে ঢুকে গেছে, পুরো ঘর ধোয়া ধোয়া হয়ে গেছে। তমা তাড়াতাড়ি সিগারেট নিভিয়ে আগের জায়গায় রেখে দিল। হঠাৎই ঘরে আঙ্গুরবালা প্রবেশ করল। ঘরময় এত ধোঁয়া দেখে তমাকে বলল, কিরে বউ, ঘরে এত ধোঁয়া ক্যা? তমা আমতা আমতা করে বলল, কই ধোঁয়া? কুয়াশা পড়েছে তো, তাই এমন লাগছে দেখতে। আঙ্গুরবালা নাক কুচকে তমাকে বলল, ওই ছে তোর মাথা কি আছে না গেছে? এই তোত্তা কোকাইন না গরমে তুই কুয়াশা পাস কই? আঙ্গুরবালা জোরে জোরে শ্বাস নিয়ে নাক কুচকে তমাকে বললেন, ঘরে এমন সিগারেটের গন্ধ আহে ক্যা? তমা কাচুমাচু হয়ে বলল, ছোট চাচ্চু জানালার কাছে সিগারেট খেয়েছে হয়তো, তাই ঘরে গন্ধ চলে এসেছে। আঙ্গুরবালা টেবিলে পানের কৌটোটা রেখে বললেন, এই পোলাডারে এত নিষেধ করি, এডি খাওয়া ভালো না, তাও হারাদিন এই ছাইছুই লইয়া পইরা থাকে। আমি মরলে যদি আল্লাহ ওগরে একটু সুবুদ্ধি দেয়। তমা বড় একটা নিঃশ্বাস ফেলল, যাক, এই যাত্রায় বাঁচা গেছে। আঙ্গুরবালা কিছু টের পেলে আর রক্ষে থাকত না। সন্ধ্যা গড়িয়ে আসতেই তমা বই নিয়ে বসল। নাদিয়াও তমার পাশে নিজের বই নিয়ে পড়তে বসেছে। আঙ্গুরবালা নিজের বাটন ফোনটা নিয়ে তমার দিকে ছুটে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, ওই ছে কানে কি তুলা গুইজ্জা থুইথোস? তোরে কতক্ষণ ধইরা ফোন দিতাসে, তুই হুনোস না? তমা বই বন্ধ করে আঙ্গুরবালাকে বলল, কে ফোন দিয়েছে? আঙ্গুরবালা তমার সামনে বাটন ফোনটা রেখে বলল, ধইরা দেখ তুই। তমা ফোনটা নিজের হাতে নিতেই আঙ্গুরবালা সেখান থেকে চলে গেল। তমা ফোনটা কানে নিয়ে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওপাশ থেকে জবাব এলো, আমি ছাড়া আর কে? ফোন দিচ্ছি কত সময় ধরে। তুমি কোথায় থাকো আর তোমার ফোন কোথায় থাকে? তমা কানের পাশ থেকে ফোনটা সরিয়ে নাম্বারটার দিকে চোখ বুলালো। নাম্বারটা সাদের, কণ্ঠস্বরটাও সাদেরই। তমা অভিমানসিক্ত গলায় বলল, আপনি তো ব্যস্ত মানুষ, ফোন দিলেন কেন? আপনার তো কত কাজ পড়ে আছে। আমার খোঁজ খবর নেওয়ার মতো সময় কি আপনার আছে বা ছিল? রাখছি আমি, আপনার বিরক্তির কারণ হওয়ার কোনো ইচ্ছে নেই আমার। তমা কল কেটে দেওয়ার আগ মুহূর্তেই সাদ বলল, তোমার মতো আমাকে ভালো লাগে না। যখন গ্রামে ছিলাম তখন কত অত্যাচার করতে, কিছুতে কিছু হলেই আমার ওপরে চড়াও হতে। এখন এত মায়াদয়ার উদয় হলো কেন? রাগে জলজ্যান্ত চণ্ডী হয়ে যাওয়া মেয়েটা আজ এত শান্ত হয়ে গেল কেন? সাদের আদুরে ভঙ্গিতে বলা কথাগুলোই তমা প্রায় কেঁদেই ফেলল। সাদকে কিছু বুঝতে না দিয়ে বলল, দুষ্টুমি করেছেন, শাস্তি পেয়েছেন, আরও দুষ্টুমি করলে আরও শাস্তি পাবেন। সাদ হেসে বলল, হাহা, লবঙ্গ লতিকা। তমা জোরে চিৎকার করে বলল, কি?
সাদ হাসিসিক্ত মুখে বলল, তোমাকে দেখলেই আমার একটা কথা মাথায় আসে। লবঙ্গ লতিকা। জানো, লবঙ্গ লতিকা হচ্ছে একটা পিঠার নাম। আমার সবচেয়ে পছন্দের পিঠা হচ্ছে লবঙ্গ লতিকা। তবে এই পিঠার সবচেয়ে বিরক্তিকর দিক হচ্ছে পিঠার মাঝখানে গুজে থাকা লবঙ্গটা। কিন্তু লবঙ্গের অদ্ভুত বৈশিষ্ট্যের কারণেই এই পিঠার নাম লবঙ্গ লতিকা। পিঠার মধ্যিখানের লবঙ্গটা হচ্ছে তোমার রাগ, আর লতিকা হচ্ছ তুমি। তুমি আর তোমার রাগ, এই দুটো জিনিস একত্রে মিশ্রিত হয়েছে বলেই হয়তো তুমি লবঙ্গ লতিকা। তমা আর কিছু শুনতে পেল না। তার আগেই কলটা কেটে দিয়েছে সে। আর কিছু শোনার ইচ্ছেও নেই তার। খুব লজ্জা লাগছে তমার। লবঙ্গ লতিকা। সত্যি কি তমা লবঙ্গ লতিকা? রাতে আঙুর বালাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমল তমা। নারিকেল তেল আর পান সুপারির কি সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে দাদুর গা থেকে। তমা বারবার বুক ভরে শ্বাস নিচ্ছিল। কি অদ্ভুত সুন্দর ঘ্রাণটা। তমা ক্লাসে গিয়ে সামনের বেঞ্চ বরাবর বসেছে। হাসান স্যারের ইংরেজি ক্লাস আছে আজকে। হাসান স্যার ক্লাসে ঢুকেই তমাকে দেখে অবাক হলেন। কি ব্যাপার, তমার মতো ফাঁকিবাজ স্টুডেন্ট আজকে ক্লাসে এসেছে, তাও আবার বসেছে সামনের বেঞ্চে। হাসান স্যার ক্লাসে ঢুকেই তমাকে সবার আগে পড়া ধরলেন। তমা পড়া না পেরে কাচুমাচু হয়ে মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকল। হাসান স্যার তমার হাতে তার বিশ্ববিখ্যাত সুগন্ধি বেত দিয়ে দুটো বাড়ি দিলেন। তারপর তমাকে বেঞ্চের ওপরে দাঁড়া করিয়ে রাখলেন। তমা ভেতরে ভেতরে হাসান স্যারের ওপর আজ ভীষণ চড়ে আছে। আজ হাসান স্যারেরও একটা হেস্তনেস্ত করবেই। স্যারের আগের ক্লাস হয়েছে আগের সপ্তাহে। তখন তো তমা স্কুলে আসেনি। তাহলে আজকের দিনটা তাকে একটু ছাড় দিকে কি হতো হাসান স্যারের? তমা কান ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দিয়ে আটল। ছুটি হওয়ার 10 মিনিট আগে ওয়াশরুমে যাওয়ার কথা বলে ক্লাস থেকে বের হলো তমা। হাসান স্যার রোজ সাইকেলে করে স্কুলে আসেন। তমা স্কুলের পেছনের মাঠের দিকে অগ্রসর হলো। সাইকেলটা নিয়ে আস্তে আস্তে ঠেলতে ঠেলতে নতুন বিল্ডিংয়ের বালুর স্তূপের মধ্যে ফেলে দিল। ভেজা বালু দিয়ে হাসান স্যারের সাইকেল একাকার অবস্থা। বাসায় দিয়ে সাবান জল দিয়ে না ধোয়া অবধি এত বালু সহজে উঠবে না। ছুটির ঘন্টা বাজতেই তমা সবার সাথে একত্রে ক্লাস থেকে বের হলো। বড় মাঠের সামনে হাসান স্যার বেশ চিৎকার চেঁচামেচি করছে। তমা ঠোঁট টিপে হাসল। স্যারের চিৎকার, রাগারাগির শব্দে সবাই সেখানে গিয়ে গোল করে জটলা বাঁধিয়েছে। তমা কিছু না বোঝার ভান ধরে সেখানে গেল। গিয়ে তমার পেট ফেটে হাসি বের হওয়ার মতো অবস্থা। ভেজা বালুর স্তূপ থেকে সাইকেল ওঠাতে গিয়ে স্যারের পুরো শরীর বালু দিয়ে একাকার অবস্থা। এতদিন তমা শুনে এসেছে তুষার মানব। আজ তমা সচোখে দেখল বালু মানব। বেশ হয়েছে, আরও তমার সাথে লাগতে আসো। তমা ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিজের মতো হাঁটতে শুরু করল। পেছনে থেকে হাসান স্যার চিৎকার করে বলছে, আজকালকার ছেলেমেয়েদের মধ্যে কোনো রেসপেক্ট নেই। কি অসভ্য! আমার এত সুন্দর নতুন সাইকেলটার কি অবস্থা করলো। কালকে ক্লাসে এসে সবগুলোকে চালতা পোড়া খাওয়াবো। তারপরই বের হবে আসল কাহিনী। তমা ফিক করে হেসে ফেলল। যতই চাল পোড়া খাওয়াও আর ময়দা পোড়া খাওয়াও না কেন, তমার পেট থেকে কথা বার করা এত সহজ না হুহো। তমার এখন স্কুলে ক্লাস নেই। রমজানের ছুটি দিয়ে চলছে। ঈদের পর আবার যথারীতি ক্লাস শুরু হবে। আঙ্গুরবালা তমাকে বলেছেন 20 রোজার পরে আবার স্বাদ আসবে। কিছুদিন থাকবে এখানে। তমা অতি আগ্রহে দিন গুনছে। ইস, কেন যে স্বাদ এখনো আসছে না। তমা দুপুরে গোসল করে শাড়ি পরে বের হলো। সাধারণত বাড়িতে সেলোয়ার কামিজ পরে তমা, কিন্তু আজকের দিনটা একটু বেশিই স্পেশাল। স্বাদ আসবে। তমা উঠোনে বসে বেশ অনেকটা সময় অপেক্ষা করল। স্বাদ এখনো আসছে না কেন? একটু পরে তো আজান দিয়ে দেবে। সবাই ইফতারি করতে বসে পড়বে। স্বাদ কখন আসবে তাহলে? আঙ্গুরবালা অনেকক্ষণ ধরে তমাকে ডাকাডাকি করছে। তমা বাধ্য হয়ে উঠে দাঁড়ালো। এখন তাকে আবার কাজে হাত লাগাতে হবে। তমা লেবুর শরবত বানিয়ে টেবিলে রাখল। তমা নিজেও রোজা রেখেছে। এখন শরবতের চিনি টেস্ট করবে কে? তমা উঁচু স্বরে রান্নাঘর থেকে নাদিয়াকে ডাক দিল। নাদিয়া ছোট্ট একটা হিজাব পরে দৌড়ে এলো। সামনের বছর থেকে নাদিয়াও রোজা রাখবে। এখন তো নাদিয়া রোজ 3টা রোজা রাখে। 3 বেলা খেয়ে 3টা রোজা। হি হি। তমা একটা গ্লাসে নাদিয়াকে একটু শরবত ঢেলে দিয়ে বলল, একটু খেয়ে দেখো তো, চিনি হয়েছে কি না। নাদিয়া পা উঁচু করে টেবিল থেকে গ্লাসটা নিয়ে ছোট্ট চুমুক দিল। ঢোক গিলে বলল, মজা। তমা মুচকি হেসে জিজ্ঞেস করল, মিষ্টি হয়েছে?
নাদিয়া মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তমা টেবিলে ইফতার রাখতে রাখতে বারবার দরজার দিকে তাকাচ্ছে। সাদ যে কখন আসবে, কতদিন দেখেনি সাদকে। আজান দিলে সবাই বিসমিল্লাহ পড়ে শরবত মুখে দিল। বাইরে থেকে কারো আওয়াজ পাওয়া গেল। আঙ্গুরবালা মেইন গেট খুলে বাপজান বলে ছুটে গেলেন। তমা প্রথমে কিছুটা ভরকে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিয়ে ছুটে গেল। নিশ্চয়ই সাদ এসেছে। তমা এদিক ওদিক তাকিয়ে সাদকে খুঁজল। মহসিন খান একাই এসেছে, আর কেউ আসেনি। মহসিন খান ঘরে এসে বসতেই তমা তাকে ইফতারি দিয়ে বলল, বাকিরা আসেনি? ওনারা কোথায়? মহসিন খান কিছু বলার আগেই আঙ্গুরবালা পাশ থেকে বললেন, বউ তোর শাশুড়ি আর জামাই আরো পরে আইব। ওর জামাইয়ের পড়ালেখা আছে না? ওয়ে এত তাড়াতাড়ি আইব কেমনে? ওরা আইব 27-28 রোজায়। তমা অশ্রুসিক্ত নয়নে উঠোনের দিকে তাকালো। এরপর এক ছুটে ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিল। বিছানায় চুপটি করে শুয়ে নীরবে নিভৃতে অশ্রু বিসর্জন দিল। আর কথা নেই সাদের সঙ্গে। আসুক যেদিন ইচ্ছে সেদিন। তমা আর কথা বলবে না সাদের সঙ্গে। 27 রোজা খুব ভালো মতোই কেটে গেল। সাদের তবুও কোনো ইয়াত্তা নেই। তমার ছোট্ট হৃদয় ভেবে নিল, সাদ এবার আর আসবে না। একদিন কি দুদিন পরে ঈদ। 28 রোজা চলছে আজ। সবার অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। কবে যে ঈদ আসবে। সকালে উঠে তমা কোরআন শরীফ পাঠ করেছে। রোজার মাস সুতরাং নাস্তা করার ঝামেলা নেই। তমা শুকনো মুখে বাড়ির পেছনের পুকুর ধারে বসে আছে। সাদ আর আসবেই না এবার। আসলে আগেই আসতো। তমা পানিতে ডুব পা ভেঙ্গে বসল। ভালো লাগছে না কিছু। উঠোন থেকে মানুষের আনাগোনা চিৎকার শুনল তমা। তমা তবুও বসে রইল। এই দুপুর বেলা অনেকেই আসেন। কেউ খয়রাত নিতে আসে, কেউ ইফতারে খাবার জন্য খাবার চাইতে আসে। এটা রোজকার ব্যাপার। তমা সেখানেই মূর্তির ন্যায় স্থিরভাবে বসে রইল। বেশ রোদ পড়েছে আজ। তমা ঘেমে একাকার। তমা এবার আস্তে আস্তে উঠে দাঁড়ালো। ঘরে গিয়ে এখন একটু বিশ্রাম নেবে। তমা উঠে দাঁড়াতেই অনিতার গলার স্বর শুনতে পেল। বাড়ির ভেতর থেকে অনিতার গলা আওয়াজ আসছে। তমা হেসে ছুটে গেল। বেশ জোরে কারো শরীরের সাথে ধাক্কা খেয়ে আঘাত পেল তমা। কাঁধে ব্যথা পেয়ে তমা ফিরে তাকালো। তমার চক্ষুযুগল বের হয়ে আসার উপক্রম। এটা তো সাদ। তমা মুখ গোমরা করে ফিরিয়ে নিল। এত দেরি করে আসলো কেন সাদ? আরেকটু আগে এলে কি হতো? সাদ এক পা করে এগিয়ে আসছে। তমা স্থির হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। সাদ হঠাৎ সামনে এসে পড়ায় চমকে গিয়ে সাদের দিকে তাকালো। সাদ তমাকে আকুল হৃদয় জড়িয়ে নিল বাহুডোরে। তমা কিছু বলল না। চুপটি করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। তমা অনিতার সঙ্গে দেখা করে কুশল বিনিময় করল। আঙ্গুরবালা তমাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, তোর জামাই আইছে। ওরে দেখছিলি? কথাবার্তা কিছু কইসুস? তমা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। আঙ্গুরবালা তমা আরেকটু কাছে গিয়ে বলল, ওরে দেইখা চুম্মা চাটি করস নাই তো আবার? তোর রোজা কিন্তু হালকা হইয়া যাইব। তমা বিরক্তিমাখা মুখ করে আঙ্গুরবালার দিকে তাকালো। ছি ছি, বেহা বুড়ির লাজলজ্জা কিচ্ছু নেই। অনিতা সবার জন্য কেনাকাটা করে এনেছেন। সব রেডিমেড, বানানোর কোনো ঝামেলা নেই। আঙ্গুরবালা আগে থেকেই জামাকাপড় কিনে বানাতে দিয়ে এসেছেন। দর্জি একটু আগে সেগুলো দিয়ে গেছে। তমার জামা নর্মাল থাকলেও তমার জামার হাতা একটু টাইট। তাই তমা জামাকাপড় সব এভাবেই বানানো। তমা জামাকাপড়ের হাতা সবসময় একটু টাইটি পরে বলা চলে। আঙ্গুরবালা তমার জামাটা একটু খুঁটিয়ে দেখলেন। নিজেই কিনে দিয়েছেন। তবুও তমার জামার হাতাটা দেখে মুগ্ধ হলেন। একেবারে হাতের সঙ্গে লেগে থাকবে কাপড়। আর জামাটা একটু ঢোলা। আঙ্গুরবালা দর্জিকে বাসায় ডেকে পাঠালেন। নিজের জামাটা ফেরত দিয়ে বললেন, ওই, আমারেও এমন চিপা হাতার জামা বানাইয়া দে। হাতাডারে কাইটা চিপা বানা। আমি এহনো জোয়ানি। আমি এমন ঢিলাঢালা হাতা দিয়া জামা পরুম না। আমারেও ওর মতো চিপা হাতার জামা কইরা দে। দর্জি জামা ফেরত নিয়ে গেলেন। বললেন ঈদের আগের দিন দিয়ে যাবেন। বাড়িতে ইতিমধ্যে হাসাহাসি পড়ে গেছে আঙ্গুরবালার করা কাজ নিয়ে। তমার দেখাদেখি এখন তিনিও চিপা হাতার জামা পরবেন। কি একটা অবস্থা! পুতুল ঘরময় হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। নাদিয়া মেঝেতে বসে বসে খেলনাপাতি ছড়িয়ে ছিটিয়ে খেলছে। তমা বেশ কিছুক্ষণ যাবৎ নিজের ফোনটা খুঁজে পাচ্ছে না। অবশেষে খাটের তলায় ফোনটা খুঁজে পেল। কিন্তু খাটের তলায় ফোনটা ফেলেছে কে? তমা নাদিয়াকে জিজ্ঞেস করল। নাদিয়া মাথা নাড়িয়ে না বলল।
যার অর্থ সে জানে না কে ফেলেছে। তমা সকালে পুতুলকে খাটের ওপরে রেখে কাজ করছিল। তাই পুতুল ছাড়া এই কাজ আর কেউ করেনি। তমা ঠোঁট টিপে হেসে পুতুলের দিকে এগিয়ে গেল। আদর করে কোলে তুলে নিল। গাল টিপে দিয়ে বলল, আমার ময়না পাখিকে? পুতুল গাল ফুলিয়ে বলল, আমি। তমা আবার বলল, আমার টিয়া পাখিকে? পুতুল হাত পা নাড়াতে নাড়াতে অস্পষ্ট গলায় বলল, আমি। তমা পুতুলের গালে চুমু খেয়ে বলল, আমার হীরামন পাখিকে? পুতুল হাত নাড়াতে নাড়াতে বলল, আমি। তমা দুষ্টুমির হাসি হেসে বলল, আমার মোবাইল খাটের নিচে ফেলেছে কে? পুতুল স্বাভাবিকভাবে বলল, আমি। তমা এবার গাল ফুলিয়ে বলল, তুমি ভাবির ফোন ফেলে দিয়েছ? পুতুল এবার ঠোঁট ফোলালো। সে তো ইচ্ছে করে ভাবিমনির ফোন খাটের নিচে ফেলেনি। ওটা নিয়ে খেলতে খেলতে পড়ে গেছে। ইফতারের পর অন্যান্য দিনের তুলনায় সবাই আজ বেশ উত্তেজিত। আজ চাঁদ উঠলে ঈদ, কাল ঈদ। গ্রামের ছোট বড় সবাই উঠোনে চেয়ার পেতে বসে খালি আকাশে চাঁদ খুঁজছে। আকাশে চাঁদ দেখা গিয়েছে। কাল উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। টিভিতে এই নিউজ দেখা মাত্রই সবাই একত্রে আনন্দে চিৎকার করে উঠল, কাল তাহলে আসলেই ঈদ, হুররে। রান্নাঘরে সবাই নিজেদের কাজে ব্যস্ত। আঙ্গুর বালার জামাও দর্জি কিছুক্ষণ আগে বাড়ি এসে দিয়ে গেছে। আঙ্গুর বালা এখন বেজায় খুশি। কাল ঈদ, সকালে ঘুম থেকে উঠে এত রান্না করা বেশ ঝামেলার। তাই সকালের জন্য সেমাই, পায়েস, পিঠা এসব বানিয়ে রাখতে হবে। সেমাইয়ে নারকেল কোরানো দিতে হবে। হেরা তমাকে ডেকে পাঠালো। সবাই একসঙ্গে হাতে হাতে কাজ করলে কাজ তাড়াতাড়ি শেষ হয়। তমা বেশ দক্ষতার সাথে নারকেল ভাঙল। তারপর নারকেল কোরানো শেষে টেবিলের ওপরে রাখল। স্বাদ টেবিলের আশেপাশে ঘোরাঘুরি করছিল। খুব ক্ষুধা পেয়েছে যে। টেবিলের ওপরে নারকেল কোরানো দেখতে পেয়ে স্বাদের চোখ ঝলমল করে উঠল। দ্রুত মুড়ির টিন আর চিনির কৌটা বের করল স্বাদ। বড় একটা বলে নারকেল কোড়া দিয়ে চিনি দিয়ে মুড়ি মাখিয়ে বসে পড়ল। টিভির রিমোট হাতে নিয়ে মুড়ি খেতে খেতে টিভির দিকে তাকালো। তমা পরে রান্নাঘর থেকে নারকেল কোরানো নিতে আসলে টেবিল পুরো শূন্য দেখতে পেল। হেরাকে বলল, চাচি আমি না নারকেল রেখেছিলাম ওখানে? কোথায় গেল? হেরা পায়েস রান্না করছিল। চুলার আঁচ কমাতে কমাতে বলল, কি জানি। দেখো তুমি কোথায় রেখেছ। তমা পেছনের ঘরে গিয়ে দেখল স্বাদের হাতে মুড়ির বোল। তমা যা বোঝার বুঝে ফেলল। অনিতার কাছে গিয়ে বলল, আম্মু, আমি টেবিলের ওপরে নারকেল কোরানো রেখেছিলাম। কত কষ্ট করে কুড়িয়ে রেখেছি নারকেলগুলো। সব খেয়ে ফেলেছে। এখন নারকেলও নেই বাসায়। কি হবে এখন? অনিতা স্বাদকে গিয়ে হালকা বকাঝকা করল। না বলে কয় কোনো জিনিস নেওয়া ঠিক নয়। তমা দূরে থেকে হালকা হাসল। ভালোই হয়েছে বকেছে স্বাদকে। সব কিছুতে বেশি বেশি বোঝে। গ্রামে থাকলে স্বাদ সবসময় পুকুরেই গোসল করে। সকালে ঘুম থেকে স্বাদ আজ সবার আগে উঠেছে। ঈদের দিন কেন যেন সকাল সকালই ঘুমটা ভেঙে যায়। স্বাদ জামাকাপড় এবং গামছা নিয়ে ঘর থেকে বের হলো। আঙ্গুর বালা ছাড়া এত সকালে ঘুম থেকে কেউ ওঠে না। আঙ্গুর বালার ঘরের সামনে দিয়ে আসার সময় স্বাদ তমার গলা শুনতে পেল। তমা জেগে আছে ভেবে স্বাদ দ্রুত পা চালালো। এই মেয়ের সামনে পুকুরে নামলে সে আবার সেদিনের মতো পা টেনে ধরবে পুকুরের নিচ থেকে। পুরো বাড়ি খুব নীরব, নিস্তব্ধ। স্বাদ উঠোন মারিয়ে পুকুর পাড়ের দিকে এগোলো। পুকুরে সিঁড়িতে জামাকাপড় রেখে পুকুরে গিয়ে একটা ডুব দিল। স্বাদ সাঁতার জানে না। কাউকে না জানিয়ে পানিতে নামাটা যে ঠিক হয়নি তা স্বাদ ভয়াবহভাবে উপলব্ধি করতে পারল। পুকুরের সবচেয়ে বেশ গভীরের সিঁড়িটাতে অবস্থান করছে স্বাদ। গোসল গা ধুয়ে পুকুর পার উঠে আসার পিচ্ছিল সিঁড়িতে পা পিছলে পড়ল স্বাদ। পা ভীষণভাবে মচকে গেছে। স্বাদের শরীর পানিতে ডুবে গেছে বেশ খানিকটা। স্বাদ হাত পা নাড়িয়ে ওপরে উঠে আসতে চাইল। কিন্তু পুকুরের পানি প্রচুর ভারী আর ঘোলাটে প্রকৃতির। স্বাদ যত ওপরে আসতে চাচ্ছিল ভেতরে তত পানি রতলে ডুবে যাচ্ছিল। বাড়ির সবাই ঘুম। তাই চিৎকারেও কোনো কাজ হবে না। তমা সবে ঘুম থেকে উঠেছে। বাড়ির পেছনের পুকুরের সামনে দাঁত মাজতে মাজতে এসে দাঁড়ালো। পুকুরের সামনে স্বাদের জামাকাপড় দেখে বিস্মিত হলো তমা। স্বাদের জামাকাপড় এখানে কিন্তু স্বাদ নেই। ব্যাপারটায় তমা বেশ অবাক হলো। পানির ভেতর থেকে কারো হাত পা নাড়ানোর মতো শব্দ পেল তমা। কিছু বুঝতে আর বাকি রইল না। তমা দৌড়ে পুকুরে নামল। দ্রুত পায়ে পুকুরে একেবারে শেষ সিঁড়িতে এসে পৌঁছালো। শেষ সিঁড়িতে খুব একটা কেউ বসে না বিধায় শেওলা জমে পিচ্ছিল হয়ে গেছে।
তমা সাদের হাত ধরে ওপরে ওঠালো। সাদের নাক মুখ লাল হয়ে গেছে, পা মচকে গেছে বিধায় হাঁটতেও পারছে না। তমা আস্তে আস্তে সাদকে নিয়ে ওপরে উঠে এলো। অনেকটা সময় পানিতে থাকার কারণে সাদের পায়ের বুড়ো আঙুল দুটো পুরো ভাঁজ হয়ে গেছে। সাদ অনেক চেষ্টা করছে পায়ের আঙুলগুলো নাড়াচাড়া করার জন্য, কিন্তু হচ্ছে না। পা আরো অবশ হয়ে আসছে। তমা সাদের পাশেই বসে আছে। তমা সাদের কাণ্ড দেখে সাদের পায়ের বুড়ো আঙুল দুটো ভরে জোরে টান দিল। সাদ আর্তনাদের স্বরে তমাকে বলল, পাগল হয়ে গেছো তমা? আমার পায়ের আঙুলগুলো ভেঙে যাবে, ছাড়ো তমা ছাড়ো। আহ! তমা সাদের পায়ের আঙুল দুটো জোরে মোচকে দিয়ে বলল, পাগল আমি না, আপনি হয়েছেন। সাঁতার জানেন না তো? এই সাত সকালে পুকুরে একা একা নেমেছিলেন কেন? সাদ পায়ের আঙুল চেপে ধরে বলল, একা একা না নেমে তোমার আশায় অপেক্ষা করি, আর তুমি পানির নিচ থেকে আমার পা চেপে ধরো। তমা জোরে জোরে হেসে বলল, আমার ভয় একা একা পানিতে নামতে গিয়ে আজ মরতে বসেছিলেন। হা হা, আপনি আসলেই বল দ বাবাজি। একটা মেয়ের ভয় পালিয়ে পালিয়ে বেড়ান। হা হা। সাদ নাক মুছতে মুছতে তমাকে বলল, আমার পায়ের আঙুলগুলো এভাবে মুচকে ধরলে কেন? তমা স্থির চিত্তে বলল, পানিতে বেশিক্ষণ সময় হাত পা ডুবিয়ে রাখলে এরকম হয়। জোরে জোরে টান দিলে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আপনার তো মাথায় বুদ্ধির অভাব, বতাই এসব জানেন না। তমা এবার পুকুর পাড় থেকে উঠে দাঁড়ালো। উল্টো দিকে ঘুরে হাঁটতে শুরু করলো। সাদ পেছনে থেকে তমাকে বলল, বাড়ির কাউকে বলো না এসব। আমাকে গ্রামে নিয়ে আসবে না তাহলে? তমা সাদের বলা কথা শুনতে পেল, তবে পেছনে ফিরে আর তাকালো না। তমা চলে যেতেই সাদ নাম মুছল। পানি ঢুকে নাক পুরো বন্ধ হয়ে গিয়েছিল। শ্বাস নিতেই পারছিল না। জীবনে শিক্ষা হয়ে থাকলে সাদ আর জীবনে একা একা পুকুরে নামবে না, এটা তো শিওর। বাড়ির সবাই ঘুম থেকে উঠে পড়েছে ইতিমধ্যে। হেরা, অনিতা টেবিলে বানান পদের নাস্তা সাজিয়ে রেখেছে। মহসিন, সাদের ছোট চাচা রাফসিন টেবিলে বসে আছে। সাদ নতুন পাঞ্জাবি পরে সোফায় হাত পা মেলে বসে আছে। তমা নতুন জামা পরে ঘর থেকে বের হলো। একসঙ্গে সবাই এবার টেবিলে নাস্তা করতে বসল। মহসিন, রাফসিন দুজনেই তমাকে ঈদের সালামি দিল। সাদকেও দিল, তবে তমার সাদের থেকে একটু বেশি। সাদ তমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। সব কিছুতে তমার ঢং বেশি বেশি হুহো। আঙ্গুরবালা নতুন জামা গায়ে দিয়ে টেবিলে এসে বসল। সবার সামনে তমার দিকে তাকিয়ে বলল, আমি এখনো কত জোয়ান। আমি বলে ঢিলাঢোলা জামা পিন্দা ঘুরুম। আইসে রে, আমি বুঝি ফ্যাশন চিনি না। দেখছে রি, তোর চাইতেও আমারে কত সুন্দর লাগে। আয়নায় তোর চেহারাটা দেহিস আর আমারটা দেহিস। এহনো রাস্তা দিয়া গেলে মাইনসে আমার দিকে তাকা থাকে। মহসিন নিজের মায়ের কথা শুনে হেসে ফেললেন। বয়সের সাথে সাথে মায়ের মাথাটা যাচ্ছে একেবারে। অনিতা আঙ্গুরবালা আর তমাকে নাস্তা বেড়ে দিল। নিজেও খেতে আসলো। তমা স্বাভাবিকভাবেই নিজের হাত দিয়ে খেলো। আঙ্গুরবালা নাস্তার প্লেটে হাত দিতেই আওয়াজ করে উঠলেন। তমা চমকে উঠে আঙ্গুরবালার দিকে তাকালো। আঙ্গুরবালা নিজের হাত টানটান করতে করতে তমার দিকে আঙ্গুর দিয়ে জোরে জোরে বললেন, তোর দেহাদেহি আমি জামার হাতা চিপা দিছি। বেদ্য পছে রি, আমি এখন হাত লড়াইতে পারি না। জামার হাতা খালি টান খায়। তুই আমারে হিংসা করস, এর লাইগা আমার এত সুন্দর জামাটা নষ্ট করলি। কুট নিচে রি, আমি এখন হাতি লড়াইতে পারতাসি না। আমার এত সুন্দর ঈদের নতুন জামাটা গেল রে গেল। আঙ্গুরবালার কাণ্ড দেখে সবাই একত্রে হেসে ফেললেন। অনিতা বিভ্রান্ত দৃষ্টিতে শাশুড়ির দিকে তাকালো। নিজেকে জোয়ান প্রমাণ করতে গিয়ে কি এক অবস্থায় পড়েছেন বেচারা। ঈদের নতুন জামাটা পুরো গেল। জামার হাতা এতই টাইট হয়েছে যে হাত নাড়ানোটা পুরো অসম্ভব হয়ে গিয়েছে। তমাও বেশ কিছুক্ষণ আঙ্গুরবালার দিকে তাকিয়ে থাকল। এরপর হেসে ফেলল। আহারে বেচারি, বেশি ফ্যাশন করতে গিয়ে ঈদের জামাই বরবাদ করে ফেলেছেন। আপনি এত কি পোটা কেন? তমা এই কথাটা বলেই সাদের দিকে তাকালো। সাদ সোফায় বসে ফোন নিয়ে ব্যস্ত ছিল। তমা সাদের সামনাসামনি বসেই সাদকে হঠাৎ কি পোটা বলে সম্বোধন করল। সাদ হাত থেকে ফোনটা সরিয়ে একবার তমার দিকে তাকালো। সোফা হতে উঠে বসে বলল, আমাকে কোন দিক দিয়ে কি পোটা মনে হয় তোমার? তুমি কি পোটা তাই সবাইকেই নিজের মতো মনে হয় তোমার? তমা সোফায় পা উঠিয়ে বসতে বসতে বলল, আজকে একটা ঈদের দিন। ভেবেছিলাম আজ আপনার পিছু লাগবো না, কিন্তু শেষ অবধি আর পারলাম না। আপনি না বলেন আপনি আমার বড়,
তো বড় হয়ে আমাকে এখনো সালামি দিলেন না কেন এখনো? সাদ তোমার কথা শুনে এবার একটু নড়েচড়ে বসল। আজ সাদের পকেট ফাঁকা হবে এটা তো নিশ্চিত। পেছনে থেকে অনিতা হঠাৎ বলল, আসলেই তো সাদ, তুই নাকি ওর বড়? তো বড় হলে যে ঈদের সালামি দিতে হয় তুই জানিস না? সাদ বেচারা মহা বিপদে পড়ল। বুদ্ধি করে তোমাকে বলল, সালামি যেহেতু চেয়েছো পাবে, কিন্তু সালাম তো করলে না। পা ধরে সালাম করো, তারপরই সালামি দেব। তমা তৎক্ষণাৎ সাদের পা ধরে সালাম করল। সাদ ভ্রু উঁচু করে বলল, হয়নি। এটাকে সালাম বলে নাকি? তোমার সালামি বাদ। সালামি করতে পারো না ঠিকঠাক ভাবে, আবার আমি সালামি কি দেব? তমা অগ্নিদৃষ্টিতে সাদের দিকে তাকালো, কিন্তু সাদ নিজের মতো বসেই আছে। তমার দিকে কোনো পাত্তা নেই। তমার আগে ফুঁসতে ফুঁসতে নিজের কাজে চলে গেল। সাদকে এর শাস্তি যদি সে না দিয়েছে তাহলে তার নাম তাবাসসুম তমা না। তমা তো তমাই, সে এর প্রতিশোধ নেবেই নেবে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তমা অনিতার সামনে গিয়ে অনেকটা সময় ঘ্যান ঘ্যান করতে শুরু করলো। ঈদের মতো একটা এত ভালো দিনে মা আর ভাইকে না দেখলে তমার ভালো লাগবে না মোটেও। অনিতা শেষমেশ অনুমতি দিয়ে দিল। তবে সন্ধ্যার পরে বাইরে থাকা চলবে না। তমা নতুন জুতো পায়ে দিয়ে নিজের বাড়ি চলে গেল। সাদ অবশ্য নিজের বাড়িতেই আছে, নিজের মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে বিছানায় পড়ে আছে। ঈদের পরদিনও গ্রামে বেশ উৎসব ভাব রয়েছে। তমা অনিতার কাছে গিয়ে বায়না করে বলল, আজকে বড় মাঠে মেলা হবে, আমাকে যেতে দাও না আম্মু। অনিতা তমার কথা শুনেই শুরুতেই না করে দিল। এত বড় মেয়েকে একা একা বাইরে যেতে দেবেন না উনি। তমা মুখ ভার করে বসে রইল। ভালো লাগে না আর, একটু যেতে দিলে কি হতো? আঙ্গুর বালা তমার মন খারাপ দেখে অনিতাকে বললেন, ও একলা যাইব ক্যা? তোমার পোলা সাদরে দিয়া পাঠা দাও। ছে ওরিডা যখন এত শখ করতাসে, যাক একটু ঘুইরা বেড়ানোর সময় তো এহনি। এখন না ঘুরলে আর কখন ঘুরব? আম্ব মতো বুইরা হইয়া দাঁত ভাঙলে? অনিতা শাশুড়ির কথা শুনে আর কোনো যুক্তি খুঁজে পেলেন না। অগত্যা সাদকে বললেন তোমাকে মেলায় ঘুরতে নিয়ে যেতে। সাদ বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়েছিল। অনিতা গিয়ে সেই মুহূর্তে সাদকে বলল, বাবা, কোথায় নাকি মেলা হচ্ছে? তমা যেতে চাচ্ছে। এত বড় মেয়েকে আমি একা একা ছাড়তে পারবো না, তুমি একটু নিয়ে যাও তো তমাকে। সাদ তমার কথা শুনে ঢোক গিলল। এই মেয়ে অনেক ভয়ঙ্কর, কখন কি ঘটিয়ে ফেলে কে জানে। যতবার তমার সাথে বাইরে গিয়েছে তমা একটা না একটা বিপদে সাদকে ফেলেছেই। সাদ তমার সাথে কোথাও যেতে মোটেও ইচ্ছুক না। তাই নিজের মাকে বলল, আম্মু, আমি আন্দাজে ওকে কোথায় নিয়ে যাব? আমি তো এখানকার পথ ঘাট চিনি না কিছু। অনিতাকে বিনয়ের স্বরে সাদকে বলল, এতে কোনো সমস্যা হবে না বাবা। তমা তো এখানেই থাকে, ও তোমাকে পথ চিনিয়ে নিয়ে যেতে পারবে। এটা নিয়ে ভেবো না তুমি। এখন তাড়াতাড়ি তমাকে নিয়ে যাও, একটু পরে আবার সন্ধ্যা হয়ে যাবে। এটা তো শহর না যে সন্ধ্যা হলেও সমস্যা নেই, এটা গ্রাম, তাই তুমি বের হয়ে যাও। সাবধানে যেও, নাদিয়াও ছোট মানুষ, ওকেও সঙ্গে করে নিয়ে যেও। সাদ বিরক্তি মাখা মুখ করে তমাকে নিয়ে বের হলো। একটু সাবধানে সাবধানে থাকতে হবে আজ। এই মেয়ে অনেক চালাক, কখন কোন কথা বলে বিপদে ফেলে কে জানে। তমা সাদকে পথ চিনিয়ে নিয়ে গেল। সাথে রয়েছে ছোট্ট নাদিয়া। তমা নাদিয়ার হাত ধরে তাকে সামলে রেখেছে। ছোট মানুষ পড়ে টরে আঘাত পেলে? গ্রামের মেলা বেশ বর্ষরভাবেই হচ্ছে। পাশের গ্রাম থেকেও লোকজন মেলায় ঘুরতে এসেছে। তমা সাদের কাছে বায়না ধরল তাকে ঝালমুড়ি কিনে দিতে। গোল গোল আলু দেওয়া ঝালমুড়ি, অনেক মজার। সাদ 3টা ঝালমুড়ি নিল ঝালমুড়িওয়ালার কাছ থেকে। ছোট ছোট ঠোঙ্গায় রাখা ঝালমুড়ি খেতে খেতে সাদ এদিক ওদিক ঘুরে সবাইকে দেখছে। নাদিয়া ইতিমধ্যে একবার বায়না ধরেছে তাকে গোলাপি গোলাপি হাওয়াই মিঠাই কিনে দিতে হবে। সাদ অবশ্য 2টো হাওয়াই মিঠাই কিনে দিয়েছে, একটা নাদিয়ার, আরেকটা তমার। মেলায় এত জনসমাগমে বেশ হইচিপূর্ণ পরিবেশ। সাদের অবশ্য ভালোই লাগছে। শহরে এসব কখনো দেখেনি সাদ। প্রতিবছর 1-2 বার গ্রামে আসলেও সেটুকু সময় ঘরে বসেই কাটানো হয় সাদের। প্রয়োজন ছাড়া বাইরে খুব একটা বের হয় না সে। ভালোই হয়েছে তমার জন্য অন্তত নতুন একটা জিনিসের সাথে পরিচিত হতে পারল সাদ। তমার হাতে মালাই কুলফি, বাদাম আর দুধের সর দিয়ে বানানো। সাদ কিনে দিয়েছে একটু আগে। তমা দূর থেকে ছেলে মেয়েদের চিৎকার শুনে দৌড়ে গেল।
সবাই নাগরদোলায় উঠে আনন্দে চিৎকার করছে। তমা এবার সাদের কাছে নাগরদোলায় চড়ার জন্য বায়না করল। সাদ দাম জিজ্ঞেস করতেই জানতে পেল জনপ্রতি 5 টাকা দাম। তমা আর নাদিয়া কুলফি হাতে নাগরদোলায় চড়েছে। নাদিয়া হঠাৎ সাদকে বলে উঠল, ভাইয়া তুমি উঠবে না? সাদ কিছু বলার আগেই তমা বলে উঠল, তোমার ভাইয়া ভিতুর ডিম। এসব নাগরদোলা টোলাকে ভয় পায়। সাদ তমার সঙ্গে জেদ দেখিয়ে নিজেও নাগরদোলায় চড়ে বসল। প্রথমবার যখন নাগরদোলায় একটা হালকা ঘুরানি দিল তখন সাদের ভালোই লাগছিল। কিন্তু হঠাৎ করে জোরে জোরে নাগরদোলা ঘুরতে শুরু করলো। সাদ ভয়ে চোখ বন্ধ করে ফেলল। কলিজাটা ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে। সাদ হঠাৎ নিচের দিকে তাকালো ভয়ে ভয়ে। এত জোরে নাগরদোলা দুলছে দেখে সাদ জোরে চিৎকার করে বলতে লাগলো, থামান, থামান, আমি নামবো, আমি নামবো, আল্লাহ বাঁচাও, আল্লাহ আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, আম্মু, আমি নামবো, আমি নামবো। কিন্তু ছেলে মেয়েদের চিৎকারে কেউই সাদের কথা কিছুই শুনতে পেল না। সাদ শেষে তমাকে বলল, তমা এটাকে থামতে বলো, অনেক ঝাঁকি লাগছে, আমি নামবো। তমা তো সাদের অবস্থা দেখে হেসেই চলেছে। বিড়বিড় করে সাদকে বলল, কালকে পায়ে সালাম করা সত্ত্বেও কোনো সালামই পাইনি। এটার শোধ কি আমি তুলব না ভেবেছেন? তমা সাদের বুক পকেট থেকে 15 টাকা নিচে ছুঁড়ে দিয়ে বলল, এই যে মামা, আমরা আরো একবার চড়ব। 3 জন, টাকা রাখেন। এবার নাগরদোলা আবারও জোরে জোরে ঘুরতে শুরু করলো। সাদ নাগরদোলা ঘুরতে দেখে বলল, আল্লাহ গো, আমাকে বাঁচাও, আমি শেষ, আমাকে নামাও কেউ, আমাকে দয়া করে নামিয়ে দাও, আমি নামবো। কিন্তু সবাই তো নিজের মতো চিৎকার করতেই ব্যস্ত। সাদের কথা শোনার সময় কারো আছে? সাদ আরো জোরে জোরে আল্লাহ গো, আল্লাহ গো বলে চিৎকার করতে শুরু করলো। তমা পাশ থেকে হেসে লুটোপুটি খাচ্ছে। বাছাধন, তুমি ঘুঘু দেখেছ কিন্তু ফাঁদ দেখনি। কত ধানে কত চাল বোঝো এবার। নাগরদোলা থেকে নামা মাত্রই সাদের মাথা চরকার মতো ঘুরতে শুরু করলো। বহু কষ্টে দুলতে দুলতে বাড়ি এলো। ঘরে ঢুকেই ধপাস করে দরজা লাগিয়ে দিল। তমাকে যদি একটা শিক্ষা না দিয়েছে তবে তার নামও ইরফান রশিদ সাদ না। তমা আর আঙ্গুর বালা রাতে একসঙ্গে ঘুমোচ্ছে। তমার তখন সবেমাত্র চোখ লেগে এসেছে। কারো ফুপানোর শব্দ শুনে উঠে বসল তমা। আঙ্গুর বালা বালিশে হেলান দিয়ে চোখের পানি মুছছে। তমা মায়াভরা কণ্ঠে আঙ্গুর বালাকে বলল, কি হয়েছে দাদু? তুমি কাঁদছ কেন? আঙ্গুর বালা কাদো কাদো গলায় বলল, আর কি হইব? কিছু হয় নাই। তমা আঙ্গুর বালার আঁচল ধরে বলল, তাহলে শুধু শুধু কান্না করছো কেন? আঙ্গুর বালা তমাকে ঝাড়ি মেরে বলল, আমার কান্দন আমি কান্দি, তোর কি? তমা এবার চুপ হয়ে গেল, আর কোনো কথা না বলে আঙ্গুর বালার পাশে বসে রইল। আঙ্গুর বালা চোখের পানি মুছতে মুছতে বলল, আজকা তোর দাদার কথা বারবার মনে পড়তাসে। তুই আর ওয়ে যখন মেলায় গেলি আমার বুকটা খাখা কইরা উঠছে। আমি যখন বিয়া কইরা এই বাড়িতে আইলাম, তখন আমি তোর মতো হ্যাংলা জুংলা একটা চিকনা পাতলা শরীর লইয়া হারাদিন টইটি করতাম। আমার শাশুড়ি আবার এডি পছন্দ করতো না। বাইরে গেলে কি গাইল গাল যে পারত। একবার হুনলাম মাঠের ওইদিকে মেলা হইব। তোর দাদারে কইলাম, হ্যাঁ আমারে বিকালে লইয়া গেল। কত কিছু কিনা দিল, ঝালমুড়ি, বাদাম বুট খাওয়াইল। আহারো, মানুষটা নাই, সারাদিন খালি হ্যার কথা মনে পড়ে। আমারে কত ভালোবাসতো। চল হ্যানে ঘুরতে যাই, এইডা খাই ওইডা খাই, আমার আর ভাল লাগে না রে। আল্লাহ এত মানুষের মর্দ ন দেয়, আমি মরি না ক্যা? আমার আর একলা একলা ভালা লাগে না, কারে লইয়া থাকুম আমি? আঙ্গুর বালা চোখের জল ফেলতে ফেলতে কথাগুলো বললেন। তমার মনটা খারাপ হয়ে গিয়েছে। চুপটি করে আঙ্গুর বালাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল তমা। সকালে তমা পুকুর পাড়ে বসে বসে পা দোলাচ্ছে। এমন সময় সাদ সেখানে এসে উপস্থিত হলো। তমা সাদকে দেখে গান ধরল, 15 আর 16 নাগরদোলায় দোলো। সাদের মাথায় যেন দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। এই মেয়েটা ভারী বেয়াদব তো। সাদ তমার দিকে তেড়ে গিয়ে বলল, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো তমা। তোমাকে আমি দেখে নেব। তমা ফিক করে হেসে বলল, কাল নাগরদোলার ঘূর্ণি খেয়ে মাথা আছে না গেছে? সাদ সকালে এত মাতলামি না করে ঘরে গিয়ে ঘুম দিন। যান। সাদ এবার রেগেমেগে আগুনের জমাট বাঁধা কুণ্ডলীর ন্যায় তমাকে বলল, তোমার হাল যদি বেহাল না করেছি তবে আমার নাম সাদ না। তমা দাঁত বের করে হাসতে হাসতে বলল,
আপনার নাম সাদ না পাদ? হা হা। সাদ এবার রেগে গিয়ে তমাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিল। তমা পুকুরে পড়ে গিয়ে টুপ করে ডুবে গেল। পানির নিচে শ্বাস বন্ধ করে নিচে বসে থাকল। সাদ পানির দিকে তাকিয়ে রইল। তমা গেল কোথায়? 5 মিনিট আগে তমাকে পুকুরে ফেলে দিয়েছে। এখনো উঠল না যে? তমা আবার মরে টরে গেল না তো? সাদ ভয় ভয় এক পা করে পানিতে নামল। কিন্তু কিসের তমা, কিসের কি? পেছনে থেকে শীষ বাজানোর শব্দ শুনে সাদ পেছনে ফিরে তাকালো। ওমা, সে কি! তমা তো পানির নিচে ছিল। তবে ওপরে উঠল কি করে? তমা সাদকে অবাক করে দিয়ে বলে উঠল, ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি, সাঁতার জানি। এটুকু বলেই তমা পুকুর পাড় থেকে লাফাতে লাফাতে চলে এলো। সাদ মদন হয়ে পুকুরে বসে থাকল। অন্যকে পানিতে ফেলতে গিয়ে নিজেই কিনা শেষমেশ পানিতে পড়ে গেল। সাদ ঘরে ঢোকার সময় শুনতে পেল আঙ্গুরবালা আর অনিতা গল্প করছে। অনিতা কথা প্রসঙ্গে আঙ্গুরবালাকে বলতে লাগল, সাদ যখন পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করবে, তখন সাদ আর তমার বড় করে বৌভাতের অনুষ্ঠান করব। তমার জন্য কত গহনা তুলে রেখেছি আমি। লাল টুকটুকে একটা শাড়ি পরিয়ে তোমাকে ঘরে তুলব আমরা। আমার ছেলের একটা মাত্র বউ। সাদ এটুকু শুনে মুচকি হাসল। তার মায়ের এত স্বপ্ন তোমাকে নিয়ে। একবার যদি টের পেত তোমার পেটে পেটে এত শয়তা নি আর কূপ বুদ্ধি, তাহলে আর ভুলেও তোমার দিকে ফিরে তাকাতো না। ঈদের ছুটি শেষ, কাল থেকে স্কুল কলেজ সব শুরু। তোমারও কাল থেকে স্কুল শুরু, সাদেরও কলেজ শুধু কাল থেকে। তাই আজ দুপুরে খাবার খেয়েই সবাই রওনা দেবে। তোমার আজ মন ভীষণ খারাপ। সাদ চলে গেলে কার সঙ্গে ঝগড়া করবে তমা? কেন সাদ এত অল্প সময়ের জন্য আসে? আর কতগুলো থেকে গেলে কি হতো? কলেজে কয়দিন না গেলে কি এমন ক্ষতি হতো? তমা দুপুরে রাগ করে কিছুই খেলো না। সাদ চলে যাওয়ার আগে একবার সাদের সঙ্গে দেখাও করল না। রাগে দুঃখে গাছতলায় মাথা নিচু করে বসে রইল। সাদকে অনিতা তাড়া দিতে শুরু করলেন। এখন না বের হলে দেরি হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে। সাদ ঘুরে ফিরে শুধু তমাকে খুঁজছিল। তমাকে খুঁজে না পেয়ে পুকুর পাড়ে দৌড়ে গেল। তমা যে সেখানেও নেই। তবে গেল কোথায় তমা? তমাকে খুঁজতে খুঁজতে বাড়ির পেছনের গাছতলায় এলো সাদ। তমা মাথা নিচু করে বসে আছে। সাদ তমার সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে তমাকে ডাক দিল, তমা। তমা প্রত্যুত্তরে কোনো জবাব দিল না। এই মানুষটার সঙ্গে কোনো কথা নেই তমার। সাদ তমার মাথাটা উঁচু করে ধরল। কেঁদে কেটে মুখ লাল টকটকে বানিয়ে ফেলেছে। সাদ বিনয়ের স্বরে বলল, আমি কি একেবারে চলে যাচ্ছি? আবার আসবো তো? তমা তবুও নিরুত্তর। সাদ তমাকে বুকে জড়িয়ে নিয়ে গভীর মমতায় বলল, এই কিছুদিন পরপরই তো দেখা হয়। তবুও তুমি এমন কেন করো? ফোনও তো আছে, ভিডিও কল দেবে, আমাকে দেখতে পাবে। তমা সাদের হাত সরিয়ে দিয়ে বলল, ওখানে শুধু দেখা যায়, ছোঁয়া তো যায় না। সাদ এবার কিছুটা চুপ হয়ে গেল। তমার কথার কোনো উত্তর খুঁজে পেল না। নিবিড় কণ্ঠে তমাকে বলল, এখন তো অল্প অল্প দেখা হচ্ছে। আমার যখন পড়াশোনা শেষ হবে তখন অনেক অনেক দিন একসাথে থাকতে পারবো আমরা। এখন যদি পড়াশোনা ঠিকমতো না করি, ফাঁকি দেই, তাহলে তো আম্মু তোমার সঙ্গে দেখাই করতে দেবে না। তমা চুপ করে বসে রইল। সাদ স্নেহ মাখা কণ্ঠে তমাকে বলল, আমি যাই এবার? তমা মাথা নাড়িয়ে বলল, আবার আসবেন তো? সাদ হেসে বলল, আবার যখন আসবো অনেক অনেক দিন থাকবো, খুব মজা করব তখন। তমা হঠাৎ দৌড়ে এসে সাদকে ঝাপটে ধরল। সাদ নিবিড় বন্ধনে আঁকড়ে ধরল তমাকে। তবে দূর থেকে অনিতার গলার স্বর শুনে আস্তে আস্তে বাঁধন হালকা করে সাদকে মুক্ত করে দিল তমা। আসি তবে, সাদ এটুকু বলেই পেছনে ফিরে হাঁটতে শুরু করল। তমা পেছনে থেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সাদ কিছু দূর গিয়েই আবার পেছনে ফিরে তাকালো। অবাক করা বিষয়, সে আর ক্রোধনরত তমাকে দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছে লাল শাড়ি ও অলংকার পরিহিত বিয়ের সাজে দাঁড়িয়ে থাকা তমাকে। আচ্ছা, মা যে বলেছিল তমাকে লাল শাড়ি পরিয়ে বৌভাতের অনুষ্ঠান পালন করবে, তখন কি তমাকে দেখতে এরকমই লাগবে? সাদের পড়াশোনার পর্ব শেষ। পড়াশোনা শেষ করে এখন একটা প্রাইভেট কোম্পানিতে জব করছে। আঙ্গুরবালা ইনিয়ে বিনিয়ে অনিতাকে সাদ আর তমার রিসিপশনের ব্যাপারটা মনে করিয়ে দিলেন। অনিতা ভেবে দেখলেন আসলেই সাদ আর তমা দুজনেই এখন বড় হয়ে গেছে। তমারও 18 বছর হয়ে গেছে। তাই এখন বড় করে রিসিপশনের অনুষ্ঠান করাই যায়।
ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলেন আজই মহসিন খানের সঙ্গে ব্যাপারটা নিয়ে আলোচনা করবেন। আলতাপায় পুকুরে পা ডুবিয়ে বসে রয়েছে এক তরুণী। কিশোরী থেকে তরুণীতে রূপান্তরিত হওয়া মেয়েটি আসলে তমা। চঞ্চলতা আগের থেকে বেশ খানিকটা কমে গেছে। খুব বুদ্ধিমতী আর গুছানো প্রকৃতির মানুষ তমা। আগের মতো লাভ ঝাঁপ দৌড়দৌড়ি সব একেবারে বাদ। আঙ্গুর বালাকে অনিতা রাতে ফোন দিয়ে চলে আসতে বলল। মহসিনের সাথে তার আলোচনা শেষ। সাদ এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তাই এখন ওরা একসাথে থাকতেই পারে। সকালে তমাকে আর অনিতাকে ট্রেনে উঠিয়ে দিল রাফসিন। বাসেই যাওয়ার ইচ্ছে ছিল, তবে আঙ্গুর বালার পছন্দ ট্রেন, তাই ট্রেনে করেই যাচ্ছে তারা। রাফসিনরা আর তমার পরিবার ঢাকা যাবে আরও একদিন পরে। আগে আঙ্গুর বালা গিয়ে তমার আর সাদের রিসিপশনের ডেট ঠিক করুক, তারপর সবাই একসাথে যাবে। জানালার পাশের সিটটাই বেছে নিয়েছে তমা। পাশে আঙ্গুর বালা বসে আছে। তমা চুপ করে জানালার পাশে হেলান দিয়ে পুরনো অতীতে ফিরে গেল। কত মায়া, কত স্মৃতি জমা আছে সেখানে। সাদ তখন ইন্টার পরীক্ষা দিয়ে গ্রামে ঘুরতে এসেছে। মহসিন খান আর অনিতা সেবার আসেনি। সাদ একাই এসেছিল। সাদ এসেই রাফসিন চাচার সঙ্গে বাজার করতে গেল। এক গাদা বাজারের বস্তা নিয়ে বাড়ি ফিরে এলো। এসেই বাজারের ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকেই জোরে সোরে আছাড় খেল। কি একটা অবস্থা! এত বড় ছেলে আবার মাটিতে আছাড় খায় কিভাবে? বাড়ির কাজের লোক সকালে পানি দিয়ে ঘর পরিষ্কার করছিল, কিন্তু কে জানতো সাদ তখন বাড়িতে আসবে আর জোরে সোরে আছাড় খেয়ে মাটিতে পড়বে। তমার চোখে সাদের আছড়ে মাটিতে পড়ার দৃশ্যটা ভেসে উঠতেই তমা খিটমিটিয়ে হেসে উঠল। আঙ্গুর বালা তমার হাসি দেখে বিরক্ত হয়ে বলল, পাগল হইছস নি? একলা একলা হাসস কার লগে? তমা কোনো জবাব দিল না, চুপচাপ বসে রইল। জানালার পাশে মাথা ঠেকিয়ে ঘুমু চোখে কয়েকবার তাকালো, এরপরে ঘুমের রাজ্যে তলিয়ে গেল। রেল স্টেশনে নেমেই আঙ্গুর বালা আর তমা দেখল মহসিন খান মা আর ছেলের বউকে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তমা মাথা নিচু করে সালাম দিল। সেখান থেকে বাসে করে বাড়িতে পৌঁছালো তমা। কত বড় শহর, কত কত মানুষ, এত বড় বড় দালান কোঠা। তমা অবশ্য আগে আরও দুবার শহরে এসেছিল। মায়ের শরীর খারাপ করেছিল, তাই চিকিৎসার জন্য এসেছিল। বাড়িতে পৌঁছে আঙ্গুর বালা আর তমাকে নিয়ে তলায় উঠল মহসিন। কলিং বেল বাজিয়ে খানিকটা সময় দাঁড়াতে হলো। অনিতা এসে গেট খুলে দিয়ে আঙ্গুর বালাকে সালাম দিল। তমা অনিতাকে সালাম দিয়ে ভয়ে ভয়ে বাড়ির ভেতরে ঢুকল। দরজা দিয়ে ঢুকতেই আগে ড্রয়িং রুম পড়ে, এরপর বাকি ঘরগুলো। তমা একটা ঘরে টুপ করে উকি দিয়ে দেখল। খুব সুন্দর, কিন্তু গ্রামের ঘরগুলোর মতো এত এত বিশাল বিশাল ঘর নেই। তমা আর আঙ্গুর বালা, অনিতা, মহসিন সবাই একসঙ্গে খাবার খেয়েছে। মহসিন খাওয়া দাওয়া শেষ করে বাইরে বেরিয়ে গেছে। অনিতা আর আঙ্গুর বালা গল্প করছে। আঙ্গুর বালা পানের ডাবা থেকে পান খাচ্ছে। তমা অনিতার মাথার কাছে বসে বসে তাদের গল্প শুনছে, আর আঙ্গুর বালা জানালার কাছে বসা। কলিং বেলের আওয়াজ পেতেই অনিতা তমাকে গেটটা খুলে দিয়ে আসতে বললেন। তমা গেট খুলতেই দেখতে পেল টাক মাথার একটা লোক দাঁড়িয়ে আছে। মাথায় লাল লাল রক্তের ন্যায় কিছু ছড়িয়ে আছে। তমা ভয়ে ভয়ে বলল, জি বলুন। লোকটি রাগান্বিত গলায় বলল, এই বাসায় পান খায় কে? তমা ভীত গলায় বলল, কেন? লোকটি নিজের মাথার দিকে আঙুল দেখিয়ে বলল, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই বাড়ির জানালা দিয়ে একজন আমার মাথায় পানের পিক ফেলেছে। এত বড় সাহস! এটা কেমন আচরণ? জানালা দিয়ে ময়লা ফেলা কেমন ভদ্রতা? তমা ক্যাবলা কান্তের ন্যায় লোকটির দিকে তাকিয়ে আছে। বজ্জাত বুড়ি ছাড়া আর কারোর কাণ্ড নয় এটা। বুড়ি সবসময় তমাকে বিপদে ফেলে, আজ কি করল? একটা টাকলু লোকের মাথায় পানের পিক ফেলে মাথা লাল বানিয়ে দিয়েছে। ছি, কি একটা অবস্থা! তমা বিনয়ের স্বরে লোকটাকে বলল, মাফ করবেন, বাসায় বুড়ো মানুষ আছে তো, তাই বুঝতে পারেনি। ইচ্ছে করে করেনি আসলে, আর হবে না কখনো। আমি নিষেধ করে নিব, আপনি একটু কষ্ট করে মাথাটা পরিষ্কার করে নেবেন। লোকটার আগে খিটমিট করতে করতে চলে গেল। তমা যেন হাফ ছেড়ে বাঁচল। অচেনা অজানা শহর, তার মধ্যে আবার এই নালিশ। তমা আঙ্গুর বালা আর অনিতার সামনে গিয়ে বসল। মুখটা বেশ শুকনো। অনিতা আদুরে ভঙ্গিতে তমাকে বললেন, কি হয়েছে? মুখ এত খই ভাজার মতো শুকনো কেন? কে এসেছিল তখন? তমা লম্বা শ্বাস নিয়ে অনিতাকে সবটা খুলে বলল। অনিতার তো হেসে লুটোপুটি খাওয়ার মতো অবস্থা।
আঙ্গুরবালা আমতা আমতা করে বলল, হাসোস কে তোমরা? বুইরা হইয়া গেছি, ভুল তো হইতে পারে। এইডা লইয়া তোমরা এমনে ভেটকাইবা? শাশুড়ির মুখ থেকে এহেন কথা শুনে অনিতা চুপ হয়ে গেলেন। পানের পিক ফেলার জন্য একটা ছোট্ট স্টিলের কৌটা খুঁজে দিলেন। যেই কয়দিন আঙ্গুরবালা এখানে থাকবে, এই পিকদানিতেই পানের পিক ফেলবে। তমা মহা সংকোচে পড়েছে। সংকোচ এড়িয়ে কাউকে কিছু বলতেও পারছে না। এখানে আসার পর থেকে পুরো বাড়িতে বেশ কয়েকবার ঘুরপাক খেয়েছে, কিন্তু একবারও সাদকে দেখল না যে। আচ্ছা, সাদ কোথায়? সাদ কি জানে না আজ যে তমা আসছে? সাদের সাথে 2 বছরের বেশি সময় ধরে দেখা হয় না তমার। আগে ঘন ঘন গ্রামে আসতো, কিন্তু এখন নাকি চাকরি বাকরির চাপে আসতে পারে না। অনিতা আর মহসিন কিছুদিন পরপরই গ্রামে যেত, তখনই তাদের মুখ থেকেই তমা এসব শুনেছে। কিন্তু সাদ কি জানে তমা যে তার অপেক্ষা করছে? না, সাদ জানবে কি করে? সাদের সাথে তো কথাও হয় না বেশি, সাদের সেক্ষেত্রে জানার কথাও না। অনিতা গরম গরম পাকোড়া ভাজছে, তমাও টুকটাক সাহায্য করছে। গরমের মধ্যে রান্নাঘরের কাজ যত জলদি শেষ করা যায় তত ভালো। আঙ্গুরবালা পান চিবুতে চিবুতে অনিতাকে বললেন, হুনো, একটা সময় আহেই যখন পোলাপানের বুঝো জ্ঞান আহে। তমারে দেখছো তুমি? আগের তমারে দেহ আর এখনকার তমারে দেহ। আগে কি লাফালাফি ঝাপাঝাপি করত, আর এখন দেখছো পানি লড়ে তাও অয়ে লড়ে না। আমি ওর দুষ্টামির লাইগা ওরে কোনোদিন কিছু কই নাই। আমি জানি পোলাপান মানুষ এমনই, এত জ্ঞান থাকলে কি আর দুষ্টামি ফাইজলামি করত? আর হয়তো তোমগো সাদের মতো শহরে বড় হয় নাই। গ্রামের পোলাপান কেমন হয় বুঝো না তুমি? অনিতা শাশুড়ির কথার প্রত্যুত্তরে টু শব্দও করল না। মুরব্বী মানুষ বাড়িতে থাকলে অনেক কথাই বলবে, অনেক উপদেশই দেবে। এসব নিয়ে মনে কষ্ট পাওয়াটা এক ধরনের বোকামি। পাকোড়া ভাজা শেষ করে তমা সব টেবিলে তুলে রাখল। অনিতা পাশ থেকে বললেন, সাদের জন্য অল্প কয়েকটা আলাদা করে রেখে দাও, একটু পরে অফিস থেকে আসবে ছেলেটা। তমা অগোচরে মুচকি হাসল। সে বেমালুম ভুলে গিয়েছিল সাদের যে এখন অফিস আছে। কি ভুলোমনা হয়ে যাচ্ছে দিন দিন তমা। সোফায় পা উঠিয়ে বসে একটু পরে পরে ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছে তমা। 7:45 বেজে গেল। সাদ আসছে না কেন? তমা মাথা নিচু করে পা দুলাচ্ছে। আঙ্গুরবালা পাশে বসে বসে সুপারি কাটছে। অনিতা হঠাৎ ঘরে ঢুকে আঙ্গুরবালা আর তমাকে বলল, আম্মা, খেতে চলুন। আপনার নাতি আপনার ছেলে সবাই বাড়ি ফিরেছে, আমি টেবিলে খাবার বাড়ছি, আপনারা বসে পড়ুন। এই তমা, তুমিও এসো। তমা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। এতক্ষণ সাদের অপেক্ষায় ছিল সে, তাহলে এখন সাদের সামনে যেতে এত আড়ষ্টতা গ্রাস করছে কেন তাকে? আঙ্গুরবালা তমাকে একটা চিমটি কেটে বলল, এই উঠোস না ক্যা? খাইতে লো। তমা আঙ্গুরবালার সঙ্গে খাবার টেবিলে গিয়ে বসল। সাদ তমাকে দেখে ভ্রুগুলো কিছুটা উঁচু করে বলল, আরে থমাস আলভা এডিসন যে। কি খবর? গবেষণা কেমন চলছে? তমা বেশ বিরক্তি প্রকাশ করল এবারে। কথা নেই বার্তা নেই, পুরনো কথা নিয়ে এখন খোঁচাখুচি করছে। অনিতা পাশ থেকে হেসে সাদকে বলল, উফ সাদ, মেয়েটাকে শান্তি দেবে না নাকি? কবে কি বলতে গিয়ে কি বলে ফেলেছে, এটা নিয়ে এখনো এত খোঁচা দিচ্ছ? সাদ দুষ্টুমির ভঙ্গিতে একবার তমার দিকে তাকিয়ে আবার খাবারের প্লেটের দিকে মনোযোগ দিল। তমা আবার স্মৃতিতে ফিরে গেল। তখন তমা ক্লাস 10-এ পড়ছে। পরিবারের সবার সামনে সাদ তমাকে জিজ্ঞেস করেছিল, তুমি পড়াশোনা করে কি হতে চাও তমা? তমা হচ্ছে বিশ্ব ফাঁকিবাজ সমিতির সদস্য। পড়াশোনারই ইচ্ছে নেই আবার বড় হওয়া। নিজেকে সবার সামনে বড়ভাবে উপস্থাপন করার জন্য সে মুহূর্তে তমা বলেছিল সে বড় হয়ে বিজ্ঞানী হতে চায়। কিন্তু মজার বিষয় তমা ব্যবসায়ী শিক্ষা বিভাগের ছাত্রী। তখন এটা নিয়ে পরিবারের সকলে হাসাহাসি করেছিল। তমা বেখেয়ালি মনে কথাটা বলেছিল। নিজের ভুল বুঝতে পেরে জিহ্বা কামড়ে ধরেছিল সে। কিন্তু আর কি করার, সাদ আজ অবধি সে কথাটা বলেনি। তমাকে দেখা মাত্রই থমাস বলে ডেকে তমাকে বিরক্ত করে। পুরনো কথা মনে হতেই তমা মিটমিট করে হেসে ফেলল। দুরন্ত শৈশব যেন বারবার হাত ছানিয়ে ডেকে ওঠে। খাওয়া দাওয়া শেষ করে বড় রুমে গিয়ে বসেছে সবাই। সাদ নিজের ঘরে চলে গিয়েছে। অনিতা, মহসিন আর আঙ্গুরবালাকে নিয়ে যেন আলাপ আলোচনা করছে। তমা গিয়েছিল একবার, তবে ঢোকার সাথে সাথেই অনিতা বলে দিয়েছে, একটা দরকারি বিষয়ে কথা বলছি আমরা।
তুমি অন্য ঘরে গিয়ে বসো। তমা সে কারণে সরে গিয়েছে। ভালো লাগছে না কিছু তোমার? কেমন একটা আটকা জায়গা, দম বন্ধ হয়ে আসে বারবার। অনিতা জোরে সোরে তমাকে ডাক দিল। তমা দৌড়ে যেতেই অনিতা বলল, সাদকে একটু ডেকে নিয়ে আসো তো, ওর সাথে একটা জরুরি কথা আছে। তমা সাদকে ডাকতে আলতো পায়ে সাদের ঘরের দিকে এগোলো। দরজাটা হালকা করে লাগানো। তমা দরজাটা ছুতেই দরজাটা খুলে গেল। সাদ ল্যাপটপের দিকে তাকিয়ে আছে গভীর মনোযোগে। তমা হালকা করে একটা কাশি দিল। সাদ ল্যাপটপের দিক থেকে মনোযোগ সরিয়ে তমাকে বলল, কি খবর তো মাম্মা? এত গুটিসুটি মেরে বসে আছো কেন? তমা কিছুটা নিস্তব্ধ হয়ে গেল। নীরব কণ্ঠে বলল, আম্মু ডাকছে আপনাকে। সাদ তমার পাশ ঘেঁষে বলল, শুধু আম্মুই? নাকি আরো কেউ ডাকছে? তমা কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। কিছু বলার আগেই অনিতা জোরে জোরে সাদ বলে ডাক দিল। সাদ ল্যাপটপ ফেলে দৌড়ে ছুটে গেল। তমা সাদের ঘরের এপাশ ওপাশ ঘুরে দেখল। সুন্দর। সবাই কি নিয়ে কথা বলছে সেটা তমা জানে না। কেউ তমাকে ওখানে যাওয়ার অনুমতিই দেয়নি। সাদকে ডেকে পাঠিয়েছে। একটু পরে হয়তোবা তাকেও ডেকে পাঠাবে। একটু পরে সত্যি সত্যি অনিতা তমাকে ডেকে পাঠালো। তমা ভয়ে ভয়ে সে ঘরে গেল। মহসিন সোফায় গুরুগম্ভীর ভাবে বসে আছে। মহসিনের পাশে সাদ, আঙ্গুরবালা পাশের চেয়ারে বসা, আর অনিতা দেয়াল বরাবর দাঁড়িয়ে আছে। অনিতা তমাকে প্রশস্ত ভঙ্গিতে বললেন, তমা তুমি আর সাদ দুজনেই এখন যথেষ্ট বড়। এখন তোমাদের আর আলাদা থাকার বয়স নেই। আমরা ঠিক করেছি সামনের মাসের 5 তারিখে বড় করে তোমাদের রিসিপশনের অনুষ্ঠান করব। সবাইকে দাওয়াত করে পেট ভরে খাওয়াবো। তুমি আর সাদ এই বাড়িতে একসাথে থাকবে। এখন বলো তোমার কি কোনো আপত্তি আছে? জীবনটা তোমার আর সাদ দুজনেরই। আমি মনে করি তোমাদের দুজনেরই মতামত নেওয়াটা গুরুত্বপূর্ণ। সাদ ইতিমধ্যেই নিজের মতামত প্রদান করেছে। এখন তুমি তোমার মতামত জানাও। তমা কিছুটা স্তব্ধ হয়ে গেল। উৎকণ্ঠাযুক্ত কণ্ঠে বলল, আপনারা যা ভালো বুঝবেন তাই করবেন। আমার কোনো আপত্তি নেই। অনিতা তমার কথা শুনে মুচকি হাসলেন। সাদ পাশ থেকে বলল, উফ, কি ঢং, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। অনিতা অগ্নিদৃষ্টিতে সাদের দিকে তাকাতেই সাদ চুপ হয়ে গেল। তমা লজ্জা পেয়ে তখনও মাথা নিচু করে বসে আছে। প্রচণ্ড লজ্জা লাগছে তার। আঙ্গুরবালা অনিতাকে বলেছিল আজকে থেকেই সাদ আর তমাকে একসঙ্গে ঘুমোতে দিতে, কিন্তু অনিতা নারাজ। একেবারে রিসিপশনের অনুষ্ঠান শেষ করেই ঘর সাজিয়ে ফুলসজ্জার খাট সাজিয়ে দেবে, তখন ওরা একত্রে ঘুমোবে। আঙ্গুরবালাও চুপ হয়ে গেছেন। প্রস্তাবটা মন্দ নয়। তমা আঙ্গুরবালার সঙ্গে টেবিলে বসে আছে। আঙ্গুরবালা চুন ভিজাচ্ছেন পানিতে। সাদও একই টেবিলে বসে আছে। তমা আর সাদ পুরো মুখোমুখি বসে আছে। তমা সে কারণে লজ্জায় সামনে তাকাচ্ছে না। সাদ দুষ্টুমি করে তমার পায়ে পা দিয়ে খোঁচা দিল। তমা বুঝতে পেরে পা সরিয়ে নিল। সাদ আবারও তমার পায়ে খোঁচা দিতে গেল। কিন্তু তমা পা পেছনে রাখার ফলে আঙ্গুরবালার পায়ে খোঁচা লাগলো। আঙ্গুরবালা সাদের দিকে তাকিয়ে বলল, ভুল নম্বরে ডায়াল করছো নাতি। পা দা সরাও। এই পা তোমার বউয়ের না। তমা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। সাদও লজ্জায় লাল হয়ে আমতা আমতা করতে লাগলো। সাদ একটা পিৎজার অর্ডার দিয়েছিল। অনিতা ঘুমাতে যাওয়ার আগে বলে গেছে তমাকেও পিৎজা ভাগ করে দিতে। সাদ তমার জন্য প্লেটে পিৎজা রেখে তমার দিকে বাড়িয়ে দিল। তমা প্লেটে হাত দেওয়া মাত্রই আঙ্গুরবালা তমার হাত থেকে প্লেট কেড়ে নিল। সাদকে পিৎজার ওপরে থাকা মাশরুম দেখিয়ে বলল, এডি কি ব্যাঙের ছাতা না? সাদ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। আঙ্গুরবালা জোরে সরে টেবিলের ওপরে প্লেটটা রেখে বলল, ঢাকা শহরে থাকতে থাকতে তোরা খাচ্চোক র হইয়া গেছোস। খাইচ্চোক রা খানাদানা লইয়া পইরা থাকোস। ব্যাঙের ছাতাটা শুদ্ধা খাস। ছি 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 ছি। খানার কি অভাব পড়ছে দেশে? নাকি দেশে দুর্ভিক্ষ লাগছে? তমা আর সাদ দুজনেই বোকার মতো তাকিয়ে আছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না কেউ। তমা দেখো তো কোন শাড়িটা বেশি সুন্দর? অনিতা এটুকু বলেই তমার দিকে বেশ কিছু শাড়ি এগিয়ে দিল। তমা কিছুটা দ্বিধায় পড়ে গেল। দোকানে এত এত শাড়ি, কোনটা থেকে কোনটা বেছে নেবে? তমা শাড়িগুলো আবার অনিতাকে এগিয়ে দিয়ে বলল, আমার তেমন পছন্দ অপছন্দ নেই। আপনি পছন্দ করুন আম্মু। অনিতা বেছে একটা নীল বেনারসি শাড়ি বের করল। তমাকে দেখিয়ে বলল, এই শাড়িটা কত সুন্দর। দেখো তমা, পছন্দ হলে বলো এটাই নেব।
তোনার পাশাপাশি সাদো শাড়িটার দিকে একবার তাকালো, কিন্তু পরক্ষণেই আবার মুখ ফিরিয়ে নিল। মা যে বলেছিল তোমাকে লাল শাড়ি পরিয়ে ঘরে তুলবে, তাহলে এখন কথার বরখেলাপ করলো কেন? সাদ একবার কথাটা মুখ ফুটে বলতে চাইল, তবে সেই সুযোগ পেল না। তমাও সম্মতি জানিয়ে দিয়েছে। শাড়িটা তোমারও বেশ পছন্দ হয়েছে। অনিতা ওই নীল বেনারসিটাই নিয়ে নিল তোমার জন্য। অনুষ্ঠানের দিন তমা এটাই পরবে। কেনাকাটা শেষ করে সবাই খুশি মনে বাড়ি ফিরল। সাদের মন প্রচণ্ড খারাপ। এমন কেন হলো তার সঙ্গে? কত স্বপ্ন বুনেছিল এই লাল শাড়ি নিয়ে। মা কেন লাল শাড়ি কিনল না? বেছে বুছে ওই করকরা নীল শাড়িটাই কেন নিল? কি করকরে রং, দেখলেই চোখ ঝলসে যায়। মা তবুও ওই বা যে রঙের শাড়িটাই নিল তোমার জন্য। সাদ দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বের হলো। রিক্সা ভাড়া করে বেনারসি পল্লী পৌঁছালো। আজকে অফিস কামাই দিয়েছে সাদ। সকালে গিয়েছিল বউ ভাতের অনুষ্ঠানের জন্য কার্ড ছাপাতে দিতে। এরপর তোমার শাড়ি কেনার জন্য বেনারসি পল্লীতে এসেছিল। সাদ বহু খোঁজাখুঁজির পর আগের দোকানটার খোঁজ পেল। ভেতরে ঢুকেই দূর থেকে একটা লাল শাড়ির দিকে ইশারা করে দোকানদারকে প্যাক করে দিতে বলল। এই শাড়িটাই তখন সাদের পছন্দ হয়েছিল। মাকে বলার আগেই মা ওই নীল শাড়িটা নিয়ে নিল। না হলে নিশ্চিত এই শাড়িটাই সাদ তোমার জন্য নিয়ে নিত। সাদ শাড়িটা নিয়ে বাড়ি ফিরে চলল। শাড়িটা তো কেনা হলো, তবে তোমাকে এই শাড়িটা দেবে কিভাবে? মা যদি রাগ করে? সাদ এক প্রকার চিন্তায় পড়ে গেল শাড়ি নিয়ে। বাড়ির সবাই নিশ্চিত এটা নিয়ে হাসাহাসি করবে। সাদ বাড়ি ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল। বাড়ি ফিরে সাদ দেখল তমা সোফার রুমে বসা। সাদ শাড়িটা তোমাকে দিয়ে বলল, এটা পরো অনুষ্ঠানের দিন। সাদ কথা শেষ করেই চলে এলো। ভীষণ লজ্জা লাগছিল সেই মুহূর্তে তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতে, কিন্তু কিছুই করার ছিল না। আর যাই হোক, অনুষ্ঠানের দিন তমা লাল শাড়ি পরবেই। তমা শাড়িটা হাতে নিয়ে হতবিহ্বলের মতো দাঁড়িয়ে রইল। এখন কি হবে? একবার হাত দিয়ে শাড়িটা বের করে দেখল তমা। শাড়িটা খুব সুন্দর, সিঁদুর লাল। কিন্তু অনিতাও তো একটা শাড়ি দিয়েছে। কোনটা পরবে তমা? তমা ঘরে গিয়ে অনিতাকে শাড়িটা খুলে দেখালো। অনিতা জিজ্ঞেস করল, এই শাড়িটা কে দিল? আমি তো তোমার জন্য অন্য শাড়ি কিনেছি। তমা ভয়ে ভয়ে উত্তর দিল, সাদ দিয়েছে। অনিতা প্রথমে একটু বিস্মিত হলো। তার এত লাজুক ছেলেটা বউয়ের জন্য শাড়ি কিনে নিয়ে এলো, তাও কাউকে না জানিয়ে। অনিতা তোনার অগোচরে মুচকি হেসে বলল, তোমার ইচ্ছে যেটা খুশি পরো। তমা চিন্তিত গলায় বলল, কিন্তু? অনিতা তমাকে কিছু না বলতে দিয়ে নিজেই বলল, তোমার বর তোমার জন্য শাড়ি কিনে এনেছে। আমার আর কি বলার থাকতে পারে? তোমরা তো আর ছোট না। তমা এরপর অভয়ে শাড়ির প্যাকেটটা হাতে নিয়ে চলে গেল। সাদ সকালে অফিসে যাবে। তমা আর অনিতা তখন রান্নাঘরে। আঙ্গুরবালা ডাইনিং রুমে বসে আছে। সাদ বাড়ি থেকে বের হওয়ার সময় বলল, আম্মু আমি গেলাম, তুমি গেটটা লাগিয়ে দাও। অনিতা কাজের ব্যস্ততায় তমাকে গেটটা লাগিয়ে দিয়ে আসতে বলল। সাদ চলে গেছে ভেবে তমা যেই না গেটের সামনে দাঁড়িয়েছে তখনই সাদ তমার গালে একটা জোরে চিমটি কেটে দিয়ে দৌড়ে পালিয়েছে। গাল ঘষতে ঘষতে তমা বিরক্তমাখা মুখ নিয়ে জোরে গেট লাগালো। এটা কোন ধরনের অসভ্যতামি? কাল রাতে রাফসিন তার পরিবার সহ সাদদের বাড়িতে উঠেছে। সকালে তমা তার বড় ভাই শফিককে ফোন করেছিল। জুলেখার শরীরটা একটু খারাপ, তাই শফিক জুলেখাকে নিয়ে অনুষ্ঠানের দিন সকালে আসবে। মহসিন খান তার ছোট ভাই রাফসিনকে বললেন রিসিপশনের অনুষ্ঠানের জন্য বানানো কার্ডগুলো ঠিক আছে কিনা তা দেখতে। রাফসিন সম্মতি জানিয়ে কার্ডগুলো একটা একটা করে চেক করল। কার্ডগুলো সব আজ বিকালেই এসেছে। এখন শুধু নাম লিখে দিয়ে দেওয়া বাকি। রাফসিনের সাথে তমাও কার্ড খুলে খুলে দেখছে। রাফসিন নিজেই তমাকে ডেকেছে তার সঙ্গে সাহায্য করার জন্য। তমা কার্ড হাতে নিয়ে খুলতেই তমার চোখ ছানাবড়া। তমার নামের জায়গায় থমা লিখা। তমা কার্ড নিয়ে এদিক ওদিক তাকালো। কার্ডগুলো দেখলেই মানুষ এখন তার নাম নিয়ে হাসাহাসি করবে। ছি ছি, কি বিচ্ছিরি একটা পরিস্থিতি। তমা কার্ড হাতে নিয়ে গুরুগম্ভীর হয়ে বসেই রয়েছে। এটা নিশ্চিত সাদের কাজ। সাদি তো কার্ডের অর্ডার দিতে গিয়েছিল। সাদি এমনটা করেছে। তমা কার্ডটা হাতে নিয়ে মহসিন খানকে দেখালো। মহসিন খান বললেন, টাইপিং মিস্টেক হয়েছে মা। এই রাফসিন কার্ডের মধ্যে তোমার নামটা শুদ্ধ করে লিখে দে তো। রাফসিন প্রত্যেকটা কার্ডে তোমার নাম শুদ্ধ করে লিখে দিল।
থোমা কেটে তমা। তমা আজ স্বাদের ওপরে বেশ চড়ে আছে। স্বাদকে সামনে পেলেই কাঁচা চাবিয়ে খেয়ে ফেলবে এটা তো নিশ্চিত। স্বাদ বাড়িতে এসেই কিছুক্ষণ ফ্লোরে বসে বসে কার্ডগুলো ঘাঁটল। তমা স্বাদের দিকে এগিয়ে গিয়ে বলল, আপনি কার্ডে আমার নাম ভুল লিখিয়েছেন কেন? স্বাদ ব্যস্ত কণ্ঠে বলল, কোথায়? ঠিকই তো আছে, থমাস আলভা এডিসন। তমা বিরক্ত হয়ে স্বাদের সামনে থেকে সরে গেল। এত বেশি বোঝে এই ছেলেটা। বাইরে প্রচণ্ড দমকা হাওয়া বইছে। টুপটাপ করে গড়িয়ে পড়ছে বৃষ্টির ফোঁটা। রিসিপশনের অনুষ্ঠান কালে রাতে হবে। তাই তমা আজ হাত ভরে মেহেদি দিয়েছে। অনিতা দিয়ে দিচ্ছে তমার হাতে মেহেদি। স্বাদ বেশ কয়েকবার উকি ঝুঁকি মেরে গিয়েছে। অনিতাকে সামনে দেখে আর তমাকে কিছু বলার সাহস পায়নি। দুহাত ভর্তি করে মেহেদি দেওয়া শেষ তমার। অনিতা অন্য কাজে রান্নাঘরে যেতেই স্বাদ এসে তমাকে বিরক্ত করা শুরু করলো। এই একটু আগেই অফিস থেকে এসেছে স্বাদ। মেহেদির টিউব হাতে নিয়ে স্বাদ বলল, হিলু থমা, কি অবস্থা? মেহেদি দেওয়া হচ্ছে? মেহেদি কই দেখি তো। তমা বিরক্ত হয়ে জোরে স্বাদের শার্টে মেহেদি ছুঁয়ে দিল। তমাই বা কি করবে? স্বাদ সব সময় জ্বালিয়ে মারছে। এই কতক্ষণ আগে টেবিলে এক গাদা পানি ফেলে দিয়েছিল। কিছু বলাও যায় না এখন। কিছু বললেই সবার সামনে থমাস থমাস বলে ব্যঙ্গ করে। স্বাদ একবার নিজের শার্টের দিকে তাকালো। অফিসের ইউনিফর্মটা তমা মেহেদি লাগিয়ে শেষ করে দিয়েছে। সাদা শার্টটা পুরো গেছে। একটু আগে অফিস থেকে এসে আর ইউনিফর্ম খোলা হয়নি। তমা এই ফাঁকে মেহেদি লাগিয়ে দিয়েছে শার্টে। স্বাদ একবার বারান্দার দরজা খুলে বাইরে তাকালো। ঝিরিঝিরি বৃষ্টির আওয়াজে মুখরিত চারপাশ। স্বাদ দ্রুত বারান্দার দরজা বন্ধ করে ড্রয়িং রুমের দিকে ছুটল। যা করার এখনই করতে হবে, না হলে বৃষ্টি পড়া বন্ধ হয়ে যাবে। স্বাদ এক ছুটে ড্রয়িং রুমে গিয়ে তমার হাত টেনে ধরে বাসার বড় দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিল। তমা হতবিহ্বলের ন্যায় স্বাদের দিকে তাকাচ্ছে বারবার। স্বাদ কোথায় নিয়ে যাচ্ছে তাকে? স্বাদ তমার হাত ধরে তড়িঘড়ি করে ছাদে উঠল। ছাদ পুরো ভিজে গেছে বৃষ্টির পানিতে। স্বাদ ছাদে পৌঁছে তমার হাত আলগা করে দিল। তমা এদিক ওদিক তাকালো। স্বাদ এই বৃষ্টির মধ্যে তমাকে ছাদে নিয়ে এলো কেন? তমা নিচের দিকে তাকালো। লাল লাল রক্তের ন্যায় কি ছড়িয়ে পড়ছে মেঝেতে? তমা নিজের হাতের দিকেও তাকালো একবার। হাতের মেহেদি পানিতে ভিজে রং ছড়াচ্ছে। তমার ওড়নার নিচের অংশ আর গায়ে পরনে কামিজটার খানিকটা লাল টকটকে হয়ে গেছে। স্বাদ হাসতে হাসতে তমার দিকে তাকালো। এটা তমার প্রতি তার নেওয়া নীরব প্রতিশোধ। তমা তার শার্ট নষ্ট করে দিয়েছে মেহেদি দিয়ে। বিনিময়ে সে তমার জামা নষ্ট করে দিয়েছে। শোধ বোধ। তমা বৃষ্টির পানিতে গা ভিজিয়ে ফেলেছে। বাজ পড়ার আওয়াজ হচ্ছে বারবার। তমার এতে অবশ্য কোনো নড়চড় নেই। রাতের বেলা বৃষ্টিতে ভিজেনি কখনো তমা, তাও আবার এমন অন্ধকারে। তমা স্থির দৃষ্টিতে স্বাদের দিকে তাকালো। স্বাদের সাদা শার্টে মেহেদির দাগ আরও ছড়িয়ে গেছে। স্বাদ তমার দৃষ্টির মানে বুঝতে পেরে তৃপ্ত কণ্ঠে তমাকে বলল, তুমি আমার শার্ট নষ্ট করেছ, আমি তোমার জামা নষ্ট করেছি। তমা নিজের জামার দিকে তাকালো। আসলেই নষ্ট হয়ে গেছে। এই জামা আর পরা যাবে না কখনো। স্বাদ তমার দিকে তাকিয়ে জোরে জোরে হাসল। বেশ হয়েছে, আরও করো দুষ্টুমি। অনেকক্ষণ হয়েছে তমা ছাদে এসেছে। এবার নিচে নামা দরকার। তমা খুব সাবধানে নিচের সিঁড়িতে পা দিল। মেঝে বৃষ্টির পানিতে ভিজে গেছে। সাবধানতা অবলম্বন না করলে পা পিছলে পড়ে হাড় ভাঙতে হবে। তমাকে চলে যেতে দেখে স্বাদ পেছনে থেকে বলল, এই মেয়ে যাচ্ছ কোথায়? তমা স্বাদের কথা শুনেও কোনো জবাব দিল না। স্বাদ দৌড়ে যেই না তমাকে ধরতে যাবে সেই মুহূর্তেই ধপাস। পা পিছলে ছাদের ওপরে উল্টে পড়েছে স্বাদ। তমা জোরে কিছু নিচে পড়ার মতো শব্দ পেয়েই পেছনে ফিরে তাকালো। ও মা! এ দেখি স্বাদ পড়ে আছে নিচে। স্বাদ কোমরে হাত দিয়ে ভাঙা ভাঙা গলায় বলতে লাগলো, মা গো, আমার কোমরটা গেল গো। তমা স্বাদের কথা শুনে জোরে হেসে ফেলল। বেশ হয়েছে। বড় মানুষ থাকবে বড় মানুষের মতো। ছোট বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি ঝাপাঝাপি লাফালাফি করলে কি চলে? তমা স্বাদের দিকে আরেকবার তাকালো। স্বাদ তখনও কোমর ধরে বসে আছে। তমা মনে মনে স্বাদের একটা নাম দিল, কোমর ভাঙা স্বাদ। তমা স্বাদের দেওয়া শাড়িটাই পরেছে। ঠোঁটে লাল টকটকে লিপস্টিক। তমা ধীর পায়ে রিসিপশনের অনুষ্ঠানে উপস্থিত হলো। স্বাদ তমাকে দেখা মাত্রই থমকে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। মা যখন বলেছিল তমাকে লাল শাড়ি পরিয়ে ঘরে তুলবে, স্বাদ তখন এমনটাই কল্পনা করেছিল।
কিন্তু বাস্তবটা একটু বেশিই সুন্দর। সাদ মুখটা ব্যঙ্গ করে তমাকে বলল, কাজের মেয়েরা যতই সুন্দর করে সাজুক না কেন কাজের মেয়েদের বুয়ার মতোই লাগে দেখতে। তমা চোখ মুখ কুঁচকে সাদের দিকে তাকালো। এত সুন্দর একটা দিনেও এসব কেউ বলে? সাদ আবার তমাকে হাই দিয়ে বলল, হায় থম্মা, তোমাকে আজকে কি যে লাগছে না, পুরো আমাদের বাসার কাজের বুয়া রহিমা খালার মতো। রহিমা খালা অবশ্য তোমার মতো এত আটা, ময়দা, সুজি মাখে না, তবুও উনি অনেক বিউটিফুল। তমা বিরক্ত হয়ে সাদের মুখশ্রীর দিকে তাকালো। সব সময় অপমান করে সাদ। সাদের কয়েকজন বন্ধু সাদ আর তমার সঙ্গে দেখা করতে এলো। সাদের সঙ্গে কথা বলে তমার দিকে এগিয়ে এসে বলল, আরে এটা আমাদের ভাবি না? আসসালামু আলাইকুম ভাবি। তমা সালামের জবাব দিয়ে কিছু বলার আগেই সাদ পাশ থেকে বলে উঠল, আরে কি যে বলিস না, আমার বউ কত সুন্দর, এটা আমাদের বাড়ির কাজের মেয়ে, ঘর মুছতে এসেছে এখানে। তমা রোষাগ্নি দৃষ্টিতে সাদের দিকে তাকালো। সাদের কথা সাদের বন্ধুরা ঠাট্টা হিসেবেই নিয়েছে। হাসতে হাসতে সবাই সাদকে বলল, সাদ তোর বদভ্যেস আর গেল না, ভাবি মন খারাপ করবেন না। ও এমনই, আসি ভাবি, সময় করে একদিন ঘুরে যাবেন আমাদের বাড়ি থেকে। এই সাদ, ভাবিকে নিয়ে যাস আমাদের বাড়িতে। সাদ তুখোর দৃষ্টিতে তমার দিকে বলল, হ্যাঁ, যাব একদিন সময় করে। আমার সুন্দরী বউকে নিয়েই যাব, আমি আবার বুয়াদের সাথে বেশি ঘোরাঘুরি করতে পারি না। সাদ এটুকু বলেই মুখ অন্যদিকে ফিরালো। তমার আগে ওখানেই বসে পড়ল। সাদ সব সময় এমন করে, সবার সামনে এভাবে বলার কি খুব দরকার ছিল? সাদ তমার দিকে তাকিয়ে মুচকি হাসল। মহারানী রাগে ফুলে ফেপে ঢোল হয়ে গেছেন। পুতুল আর নাদিয়াও তমার পাশে বসেছিল অনেকটা সময়। তারা তাদের ভাবিমণিকে অনেক ভালোবাসে। খাওয়ার টেবিলে সাদের সঙ্গে বসেছে তমা। সাদ যদি তমাকে 1 মিনিটের জন্যও শান্তি দিত। একটু পরপর তমার পায়ে নাগরাই দিয়ে খোঁচা দিচ্ছে, তমার হাতে চিমটি কাটছে। তমা তবুও মুখ বুজে সহ্য করছে, কারণ আশেপাশে মানুষ আছে। ওনাদের সামনে সাদের সঙ্গে রাগারাগি করলে খারাপ ভাববে। সাদ এই সুযোগটাই নিয়ে ফেলল। খাওয়ার সময় তমার কানের কাছে ফিসফিস করে বলল, আস্তে খাও, খাবার কোথাও পালিয়ে যাচ্ছে না। এত এত খেলে পড়ে দোখা যাবে, রাতে ঘুমোতে গিয়ে আমার এত সাধের খাটটাই ভেঙে ফেলেছ। আমার কিন্তু একটাই খাট, ভেঙে গেলে কিন্তু নিচে শোয়াবো তোমাকে। তমা ত্যক্ত বিরক্ত হয়ে সাদের দিকে তাকিয়ে বলল, বাচাল। বিদায়ের সময় তমা কাদো কাদো চোখে শফিকার আরেকবার মায়ের দিকে তাকালো। জুইও তমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। জুই হলো তমার ভাবি, শফিকের বউ, খুব আদর করে তমাকে। তমারও জুইয়ের সঙ্গে বেশ ভাব। তমা এবার দৌড়ে গিয়ে তাদের জাপটে ধরে কেঁদে ফেলল। সাদ তমাকে টিপ্পনি কেটে বলল, আরে আস্তে কাঁদো, এমনিতেও কাজের বুয়াদের মতো লাগছে দেখতে, এর মধ্যে এত কাঁদলে দেখা যাবে তোমাকে দেখে মানুষ ভয়ে দৌড়ে পালাচ্ছে। কিন্তু কে শোনে কার কথা? গাড়িতে ওঠার আগ অবধি তমা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলল। গাড়িতে উঠে সবার সান্ত্বনাতে একটু হলেও ঠান্ডা হলো। তবুও মন বেজায় খারাপ তার। ফুলসজ্জার রাত, পুরো ঘর ফুল দিয়ে সাজানো। তমা চুপটি করে খাটের মাঝখানে হাঁটু গেড়ে বসে আছে। সাদ কিছুটা অপ্রস্তুতভাবে ঘরে প্রবেশ করল। তমা চুপচাপ বসে আছে, টু শব্দও করছে না। সাদ ঘরে ঢুকেই জোরে সোরে হাত ওপরে করে একটা হাই তুলল। তমা চমকে উঠে সাদের দিকে তাকালো। সাদ তমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, ঝাঁঝের রানী লবঙ্গ লতিকা, এবার যাবে কোথায়? তোমাকে তো এবার বাগে পেয়েছি। তমা ভয় আটসাট হয়ে বসল। কি লজ্জ রে বাবা, কিছুই মুখে আটকায় না। সাদ তমার দিকে এগুতে এগুতে বলল, টানা কতগুলো বছর অপেক্ষা করেছি তোমার জন্য। তুমি খুব কঠিন একটা মানুষ, কিছুই বোঝো না। তমা মুখ ফুলিয়ে বলল, বড়রা যদি না আসতে দেয় তবে আমি কি করে আসতাম? সব কিছুতে শুধু আমারই দোষ খুঁজে পান আপনি। সাদ কিছুটা থেমে বলল, এবার এসব বাদ দাও থমা, একটু কাছে এসো তো, আমার পাটা টিপে বাদ, ব্যথা করছে অনেক। তমা রাগী রাগী চোখে সাদের দিকে তাকালো। সাদ তমার দিকে তাকিয়ে হেসে বলল, আমার লালটু বউ, রাগ করে না, ওটা তো এমনি বলেছি। তুমি তো লবঙ্গ লতিকা, তোমায় কত ভালোবাসে নিজের কাছে রাখবো, তোমাকে দিয়ে পা টেপাবো নাকি? তমা লজ্জা পেয়ে সরে যেতে চাইলে সাদ তমার হাত ধরে বলল, লাজে রাঙা হলো কনে বউ গো, মালা বদল হবে এই রাতে।
তমা আর্স্ট হয়ে স্বাদের বুকে মুখ গুজল। এই ছেলেটা যেন যেন কেমন কেমন, শুধু লজ্জা দেয়। স্বাদ তমার কানে কানে ফিসফিস করে বলল, লবঙ্গ লতিকা। তমা চোখ বন্ধ করে লজ্জায় মাথা নুয়ালো। স্বাদ তমাকে শক্ত বাঁধনে জড়িয়ে ধরল। তমা স্বাদের সান্নিধ্যে এসে পুরনো দিনের কথা ভেবে স্মৃতির মায় কেঁদে ফেলল। এই তো কিছুদিন আগেরই কথা, স্বাদের সঙ্গে তার বিয়ে হলো। একেবারে আদায় কাছলায় সম্পর্ক তাদের। কেউ কাউকে দু চোখ পেতে দেখতে পারত না। কিন্তু এখন দুজনের প্রতি দুজনের অগাধ টান, ভালোবাসার অদ্ভুত অনুরক্তি। আচ্ছা, এমনটা কি হওয়ার ছিল? তমা স্বাদের গায়ে ঝাঁকুনি দিয়ে বলল, আচ্ছা, এটা কি বাস্তব? স্বাদ দুষ্টুমি করে তমাকে একটা চিমটি দিল। তমা কিছু বলার পূর্বেই স্বাদ বলল, ঝাঁঝের রানী লবঙ্গ লতিকা, সব কিছুর সুদ তুলব আজ। ভূতের ভয় দেখিয়েছ, ফাটা ফুচকা বলেছ, আমার নামের ব্যঙ্গ করেছ, সব কিছুর করায় গন্ডা বদলা নেব। তমা স্বাদের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। এই ছেলেটা এমন কেন? কখনো কত মিষ্টি মিষ্টি কথা বলে, আবার কখনো শুধু শুধু পেছনে লাগে, অকারণে তমাকে খেপায়। কবে শুধরাবে এই ছেলেটা? নাকি সারা জীবন এভাবেই তমার জীবনে দুষ্টু মিষ্টি একটি সুন্দর চরিত্র হয়ে ফুটে থাকবে? তমা কিছুই জানে না, কিছুই না। শুধু এটুকুই জানে তার পাশে অবস্থানকৃত স্বাদ নামের ছেলেটি তাকে নির্দ্বিধায় অনেকটা ভালোবাসে এবং তাকে সারা জীবন গভীর সমাপনে আগলে রাখবে।